এখন আপনার 25টা এয়ারক্রাফট রয়েছে, আরও 21টা আসলে এটা 46 হবে। এই এত এয়ারক্রাফট দিয়ে ইউএস বাংলা আসলে কি করবে, প্ল্যানটা কি? এখন আমাদের দেশটিটা হচ্ছে ইউরোপে এবং দেশটি হচ্ছে আমেরিকাতে, আমরা একটু বড় পরিসরে আসলে চিন্তা ভাবনা করছি। যশোর রুটে তো ইউএস বাংলার সাথে একটা ইমোশনাল ব্যাপার জড়িত, যেহেতু প্রথম ফ্লাইট। আমরা যখন চিটাগাং এবং সিলেটকে হাব হিসাবে চিন্তা করছি, আমাদের স্পেসিফিক ইঞ্জিনিয়ারিং যে ফ্যাসিলিটিসটা আছে সেই ফ্যাসিলিটিসটা কিন্তু আমরা দুটো জায়গাতে আমরা অলরেডি ডেভেলপ করার জন্য অলরেডি কাজ করছি। আমরা কাঠমান্ডু অ্যাক্সিডেন্ট ফেস করেছি, ঠিক আছে, কিন্তু তার পরের মাসে 26 এপ্রিল 2018 থেকে ঢাকা গুয়াংজু রুটে কিন্তু আমরা ডিরেক্ট ফ্লাইট অপারেশন শুরু করেছি। প্রথম এয়ারলাইন্স হিসেবে চায়না সিভিল এভিয়েশন অথরিটি 100% কমপ্লায়েন্স ফুলফিল করে আমরা কিন্তু সেই রুটে ফ্লাইট অপারেশন শুরু করেছি। তার মানে বগুড়া কি আন্তর্জাতিকের তুলনায় ডোমেস্টিক হওয়াটাই ভালো একজন স্টেক হোল্ডার হিসেবে আপনার এরকম মনে হয়? কক্সবাজার এয়ারপোর্টটা তখনই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে আসলে অ্যাট্রাকশনের জায়গা তৈরি হবে যখন ইন্টারন্যাশনাল বিশেষ করে ফরেন ক্যারিয়ারগুলো ডিরেক্ট ফ্লাইট অপারেট করবে। 20 মিনিটের মতো আমাদেরকে ডিলে হয়ে যাচ্ছে বিভিন্ন ডোমেস্টিক ফ্লাইটগুলোর জন্য, 20 মিনিটের ফ্লাইটেও 20 মিনিট ডিলে হয়ে যাচ্ছে। তো এই জায়গা থেকে আমাদের বের হওয়ার জন্য আসলে ইমার্জেন্সি বেসিসে আমাদের আরেকটা রানওয়ে দরকার পড়ে। ট্রাভেল, ট্যুরিজম, এভিয়েশন কিংবা মাইগ্রেশন নিয়ে বিশ্বের অনেক দেশ বদলে গেছে, কিন্তু বাংলাদেশের রয়েছে অপার সম্ভাবনা। এখানে রয়েছে বিভিন্ন রকমের আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র রয়েছে, এভিয়েশন হাব হবার একদম বড় রকমের যোগ্যতা, এবং একই সাথে যদি বলি বড় অঙ্কের একটা শ্রমবাজার রয়েছে। কিন্তু তারপরও বাংলাদেশ কতখানি সফল হতে পারছে, কেন পারছে না, সমস্যা কোথায়, সমাধান কী, সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং সেই আলোচনার নাম দিয়েছি চেক ইন বাংলাদেশ। সঙ্গে আছি আমি নাইম আবির। আর আজ উদ্বোধনী এপিসোড আমাদের আজকের এই চেক ইন বাংলাদেশের। সেই উদ্বোধনী এপিসোডে আমরা আমাদের আমন্ত্রণ জানিয়েছি এই মুহূর্তে ইউএস বাংলা এয়ারলাইন্সের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন জেনারেল ম্যানেজার মোহাম্মদ কামরুল ইসলাম। কামরুল ভাই, আপনাকে আমন্ত্রণ। ধন্যবাদ আপনাকে। মানে একেবারে নতুন একটা আমরা পডকাস্ট এই শুরু করছি, ট্রাভেল, ট্যুরিজম, এভিয়েশন এবং মাইগ্রেশনকে নিয়ে আমরা কাজ করব। আমরা মনে হয়েছে যে ইউএস বাংলার এই বর্তমান তারা যে পরিমাণ ইনভেস্টের ঘোষণা দিয়েছে এবং একই সাথে আপনার যে ইন্ডাস্ট্রি এক্সপার্টাইজ রয়েছে, সব কিছু মিলে উদ্বোধনী পর্ব এবং আপনাকে দিয়ে আমরা শুরু করছি। আপনি সময় দিয়েছেন, আপনাকে অনেক কৃতজ্ঞতা। উদ্বোধনী প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন, এটি একটা জিনিস আসলে একটা ব্যাপার নিয়ে আমি একটু শুরু করতে চাই। আসলে ইটস এ কোইন্সিডেন্স। আমার লাইফের অনেক কিছুর একদম শুরুর সাথে আমার ইনভলভমেন্ট আছে। আচ্ছা, লাইক এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কাজ করছি। জিএনজি এয়ারলাইন্সে যখন শুরু করেছিলাম একদম প্রথম দিনের স্টাফ হিসেবে আমি কাজ শুরু করেছি। ইউনাইটেড এয়ারওয়েজেরও প্রথম দিনের স্টাফ হিসেবে কাজ করার সুযোগ হয়েছে। ইউনাইটেড এয়ারওয়েজের প্রথম 8টা ফ্লাইটে ফার্স্ট ফ্লাইটের প্যাসেঞ্জার হিসেবে যাত্রা শুরু করেছে। নেপালে কান্ট্রি ম্যানেজার হিসেবে বাংলাদেশি কেউকে অ্যাসাইন করেছে, সেখানে আমার প্রথম অবস্থান ছিল। আমি একটা পাবলিক ইউনিভার্সিটি শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ফার্স্ট ব্যাচের প্রথম দিনের ছাত্র হিসেবে শুরু করেছি। আমি এসএসসি পাস করেছি সিভিল এভিয়েশন হাই স্কুল থেকে, এয়ারপোর্ট অথরিটির, সেই স্কুলের প্রথম দিনের ছাত্র, প্রথম স্টুডেন্ট। ইটস এ কোইন্সিডেন্স যে আজকে আপনার একটা প্রোগ্রাম শুরু হচ্ছে, সেটারও উদ্বোধনী প্রোগ্রামের গেস্ট হিসাবে আমি আপনার প্রোগ্রামে ইনভাইট পেয়েছি। ধন্যবাদ এই জন্য। এবং আরেকটা বিষয় বলে রাখি আমাদের দর্শকদের জন্য যে চেক ইনের বিষয় যখন আমরা আলাপ করি তখন প্রথম শেয়ারও কিন্তু আপনার সঙ্গে আমরা করেছিলাম। সুতরাং সব মিলে আপনার সাথে আমাদের যাত্রা আসলে খুব ভালো এবং সামনে নিশ্চিতভাবে আমরা আসলে আরও ভালো এগোতে পারবো। কারণ আমরা আলাপটা একটু শুরু করতে চাই। খুব সম্প্রতি ইউএস বাংলা একটা বড় ঘোষণা দিয়েছে, 21টা উড়োজাহাজ বোয়িং ন্যারো বডি তারা নিয়ে আসছে 2027 সালের মধ্যে। মানে এই ঘোষণার পরে মার্কেটে বিভিন্ন রকমের আলোচনা, মানে এক্সাইটমেন্ট আছে। তবে অনেকেরই প্রশ্ন, বাংলাদেশের বাজারে এখন আপনার 25টা এয়ারক্রাফট রয়েছে, আরও 21টা আসলে এটা 46 হবে। এই এত এয়ারক্রাফট দিয়ে ইউএস বাংলা আসলে কী করবে, প্ল্যানটা কি? আপনি হয়তো জেনে থাকবেন যে আজকে প্রায় 12 বছর অতিক্রম করেছে ইউএস বাংলা। এই 12 বছর সময়কালটা কিন্তু ইউএস বাংলার প্রত্যেকটা স্টেপ কিন্তু প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশন দুইটাকে সাথে নিয়ে কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এবং বর্তমান যে সময়টা, আজকে যদি 21টা এয়ারক্রাফট আমাদের বহরে যোগ করার যে পরিকল্পনাটা অলরেডি আমরা নিয়েছি, সেটা কিন্তু ডেফিনেটলি আমাদের একটা পরিকল্পনার অংশ হিসেবে আমরা সেটাকে যখন নিয়েছি তেমনি আমরা বাস্তবায়নের দায়িত্ব কিন্তু আমাদেরই আছে। সর্বোপরি আমি বলবো যে এটা তখনই সম্ভব হয়েছে যখন দেশের মানুষের যে আস্থার যে জায়গাটা ইউএস বাংলা তৈরি হয়েছে, তখনই কিন্তু আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। আপনারা তো জেনে থাকবেন যে বাংলাদেশে ইউএস বাংলা এয়ারলাইন্স এবং বাংলাদেশ বিমান, সেখানে ইন্টারন্যাশনাল রুটের যে মার্কেট শেয়ার সেটা নিয়ারলি 20 to 25% আমরা ক্যারি করছি। বাকি যে 75%, 80% মার্কেট শেয়ার এটা কিন্তু ফরেন ক্যারিয়ার কিন্তু নিয়ে যাচ্ছে। এই যে ফরেন ক্যারিয়াররা আজকে 75% মার্কেট শেয়ার ক্যারি করছে কিংবা নিয়ে যাচ্ছে, এইটাকে আমি বলবো যে
ক্যাপচার করার দায়িত্বটা কিন্তু দেশীয় ক্যারিয়ার, এবং সেই সক্ষমতার জায়গাটা আসলে দেশীয় এয়ারলাইন্সগুলো, আমি বলবো যে এতদিন পর্যন্ত যে জায়গাটা ছিল না ইউএস বাংলা এয়ারলাইন্স, আমি বলবো যে একটা প্রাইভেট এয়ারলাইন্স হিসেবে আমরা কিন্তু সেই সক্ষমতার জায়গাটা তৈরি করার আসলে চেষ্টা করছি। আপনি হয়তো যেমন যে এই সক্ষমতার জায়গাটা, এই 21টা প্লেনের যে ইউটিলাইজেশন, আপনি যে লাস্ট 25টা এয়ারক্রাফটের যে ইউটিলাইজেশন, সব কিছু মিলে আমাদের ডেফিনেটলি একটা পরিকল্পনার অংশ তো অবশ্যই ছিল, এবং সেটা আছে। আপনাকে একটু ব্রিফ করলে হয়তো আপনি বুঝবেন। আপনি কিন্তু ইনবিটুইন শুরুতে বলেছেন যে আমরা চিরাং এবং সিলেটকে কিন্তু রিজনাল হাব করার একটা পরিকল্পনার মধ্যে দিয়ে আমরা কিন্তু কাজ করছি। তো যেখানে আমরা চিরাংকে ট্রানজিট করে আমরা মিডল ইস্টে বিভিন্ন ডেস্টিনেশন ফ্লাইট অপারেট করছি, এবং ইতিমধ্যে অনেক সময় দেখা গেছে যে সিলেটকেও ট্রানজিট করে কিন্তু বাংলাদেশ বিমান সহ আদার্স ক্যারিয়ার কিন্তু চেষ্টা করেছে। তো সেই জায়গাটায় ট্রানজিট না করে আমরা স্পেসিফিক হাব হিসেবে আমরা চিটাংকে ওইখানে প্রায় 4টা এয়ারক্রাফটকে আমরা অ্যাকোমোডেট করার একটা প্ল্যান করছি, এবং সিলেটকেও 2টা এয়ারক্রাফট অ্যাকোমোডেট করার প্ল্যান করছি। বিকজ যে যদি আমরা একটা ঢাকা, চিটাগাং কিংবা মিডল ইস্টের যে কোনো ডেস্টিনেশনটা ফ্লাই করি, প্রবলেমটা কোথায়? আপনি দেখেন একটা এয়ারক্রাফটে, যেটা বোয়িং 737-800 এয়ারক্রাফট যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের এখানে সাইকেল নষ্ট হয়ে যাচ্ছে। 30 মিনিটস পরে একটা সাইকেল নষ্ট হচ্ছে, যেখানে আমার একটা সাইকেল ব্যবহার করার সুযোগ আছে প্রায় 4 থেকে 5 ঘন্টা পরে। তো আমি যদি শুধুমাত্র ট্রানজিট করার কারণে যদি আমাকে একটা সাইকেল শেষ করতে হচ্ছে, তাহলে আমার দুটো সাইকেল আবার ব্যাক করার সময় সেম। আপনার হচ্ছে যে এই যে 2টা সাইকেল নষ্ট হচ্ছে, আপনি হয়তো জানবেন যে একটা এয়ারলাইন্সের একটা ইঞ্জিনের হয় আপনাকে সাইকেল শেষ হওয়ার আগে আপনাকে সি চেকে যেতে হবে, অথবা আপনাকে ইঞ্জিনে আওয়ার শেষ হওয়ার আগে আপনার সি চেকে যেতে হবে। এই সি চেকগুলো কিন্তু একটা হেভি কস্ট এফেক্টিভ একটা চেক হয়। তো সেই জায়গাগুলো ইউএস বাংলা এয়ারলাইন্স যেন এই ফিনান্সিয়ালি লসগুলো না হয়, এবং যাত্রীরা যেন সে বেনিফিশিয়ারি হয়, এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু চিন্তা করছি। কিন্তু কারণ ভাই চট্টগ্রাম আর সিলেটে কি ওই স্পেস আছে বা ওই ফ্যাসিলিটি আছে বা হ্যাঙ্গার আছে যেখানে আমরা 4টা বা 2টা এয়ারক্রাফট রাখতে হবে? আমরা যখন চিরাং এবং সিলেটকে হাব হিসাবে চিন্তা করছি, আমাদের স্পেসিফিক ইঞ্জিনিয়ারিং যে ফ্যাসিলিটিসটা আছে, সেই ফ্যাসিলিটিটা কিন্তু আমরা 2টা জায়গাতে আমরা অলরেডি ডেভেলপ করার জন্য অলরেডি কাজ করছি। আপনি হয়তো জেনে থাকবেন যে আমরা যে 21টা এয়ারক্রাফট আমরা বহরে যোগ করার পরিকল্পনা হচ্ছে। আপনি হয়তো চিন্তা করতে পারেন যে আমাদের আসলে এত সংখ্যক আসলে পাইলট আছে কিনা যারা আমাদের এই ফ্লাইটগুলো অপারেট করবে, বিভিন্ন ডেস্টিনেশনে ফ্লাই করবে। বাট বাস্তবতা হচ্ছে ইউএস বাংলা কিন্তু অলরেডি প্ল্যানের মধ্যে থেকে, আপনার জানেন স্টুডেন্ট পাইলট কিংবা ক্যাডেট পাইলটের যে প্রজেক্ট আছে, সেটা কিন্তু আমরা গত 3 বছর ধরেই কিন্তু অলরেডি কাজ শুরু করেছে। এবং আপনি এটাও জেনে থাকবেন যে আগামী কয়েক বছরের মধ্যে আমাদের 200 পাইলট কিন্তু আমরা তৈরি করার পরিকল্পনা করেছি, এবং 100 ইঞ্জিনিয়ার কিন্তু আমরা বিদেশে কিন্তু ট্রেনিংয়ের মাধ্যমে আমরা তৈরি করার পরিকল্পনা নিয়ে কিন্তু আমরা অলরেডি কাজ শুরু করেছি। তো বাস্তবতা হচ্ছে যে আপনার এয়ারক্রাফটগুলো যখন আসলে আপনাদের বহরে যোগ হতে থাকবে, তো স্বাভাবিকভাবেই তখন আমাদের যে পাইলট এবং ইঞ্জিনিয়ারদের যে পরিকল্পনা আছে, তারাও কিন্তু আমাদের আসলে এয়ারলাইন্সে এসে তারা কাজ শুরু করবে। তো সেই জায়গাটায় যে আমরা শুধুমাত্র যে এয়ারক্রাফট আনছি ডিক্লেয়ার দিচ্ছে, ব্যাপারটা এমন না। আমাদের কিন্তু বাংলাদেশের যে প্রবাসী ভাই বোনরা যেসব দেশগুলোতে থাকে, বিশেষ করে শ্রমবাজার যেখানে আছে, সেই জায়গাটা মধ্যপ্রাচ্যে কিন্তু আমরা যে ফ্লাইটগুলো অপারেট করছি, এটা আমি বলছি এনাফ না। আমরা এখন সৌদি আরবের জেদ্দা রিয়াদে ফ্লাইট অপারেট করছি, এটা মার্কেট ডিমান্ড আছে। আপনার মদিনাতে এবং দাম্মামে ফ্লাইট অপারেট করার, তো আপনি বাহরাইন আমার ফ্লাইট অপারেট, ব্রুনাইতে আমাদের বাংলাদেশি ভাই বোনরা আছে, কুয়েতে আছে। তো সেম জায়গাটা আমরা মালয়েশিয়াতে যখন আমরা কুয়ালালামপুরে ফ্লাইট অপারেট করছি, আপনি দেখেন জোহরবাড়া এবং পেনাঙ্গে কিন্তু প্রচুর বাংলাদেশের অবস্থান করছে, এবং তাদের একটা ডিমান্ড আছে যে বাংলাদেশের ক্যারিয়ার দিয়ে তারা ডিরেক্ট ফ্লাইটে কিন্তু পেনাং থেকে ঢাকা কিংবা জোহরবাড়ি থেকে ঢাকা আসার একটা চিন্তা ভাবনা করছে। তো সেই জায়গাটা চিন্তাগুলো আসলে অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে, অ্যাজ এ সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন হিসেবে আমরা কিন্তু সেই চিন্তাগুলো বাস্তবায়ন করার একটা অধিকারের জায়গা থেকে আমরা বলবো সেটা বাস্তবায়ন করার মতো আমাদের সে ক্যাপাবিলিটি হয়তো আমরা অর্জন করতে যাচ্ছি, এবং আমাদের প্রতি আস্থা আছে বলেই যাত্রীরা কিন্তু আমাদের। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু সিলেট আর চট্টগ্রামের ব্যাপারটাতে আর একটু থাকি, তারপরে আমরা ওই রুটে যাই। মানে আমি যেটি জানতে চাচ্ছিলাম যে আমাদের যে বিমানবন্দর, ধরেন সিলেটের কথা যদি বলি, সিলেটকে অনেকেই বলে যে এটা একটা নামমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর, বিমান একটা ফ্লাইট চালায় বা সামথিং লাইক দ্যাট, এবং ম্যানচেস্টার থেকে বোধহয় একটা যায় আর লন্ডনের ফ্লাইট যায়। বিদেশি ক্যারিয়ার তো এখানে থাকে না, সেই ফ্যাসিলিটিও আমাদের নাই। যখন আপনি হাব হিসাবে নেবেন, হয়তো 2টা এয়ারক্রাফটের প্ল্যান বললেন, চট্টগ্রামে 4টা, সেই ফ্যাসিলিটি কি ওই বিমানবন্দর কর্তৃপক্ষ আপনাকে দিতে পারবে কিনা? মানে ওই ফ্যাসিলিটি আপনি দেখেন সিলেটে আমরা সপ্তাহে 5টা 6টা 4টা করে ফ্লাইট অপারেট করতাম কোনো এক সময় ডোমেস্টিকে। নাওয়াডেজ ইউএস বাংলা এয়ারলাইন্সে 6 থেকে 7টা ফ্লাইট অপারেট করে পার ডে। রাইট। এই যে সব কি লোকাল প্যাসেঞ্জার? নট লাইক দ্যাট। এখানে নাম্বার অফ প্যাসেঞ্জার্স যাদের গন্তব্য হচ্ছে মিডল ইস্ট, গন্তব্য হচ্ছে ইউরোপের বিভিন্ন ডেস্টিনেশন,
তারা বাধ্য হয়ে কিন্তু সিলেট থেকে ঢাকা হয়ে বিভিন্ন এয়ারলাইন্সে কিন্তু তারা ট্রাভেল করছে বিভিন্ন ডেস্টিনেশনে। আমরা যদি এয়ারলাইন্স হিসাবে সেই জায়গাটা সক্ষমতার জায়গাটা যদি আমরা যেতে পারতাম, ডেফিনেটলি সিলেট এয়ারপোর্ট অথরিটি এবং আমি বলছি বাংলাদেশ গভর্নমেন্ট অবশ্যই আমাদেরকে সেই ফ্যাসিলিটিগুলো ডেভেলপ করে দিবে, যেটার জন্য ওভারঅল গ্রেটার সিলেট, বিশেষ করে সিলেট, বাজার, হবিগঞ্জ প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে মানুষগুলো তারা কিন্তু ওই জায়গা থেকে একটা বেনিফিশিয়ারি হওয়ার একটা সুযোগ আছে। এবং আমাদের বিশ্বাস আমরা যদি অ্যাভেলেবেল ফ্লাইট আমরা আসলে এখান থেকে অপারেট করতে পারি এবং আমাদের যদি 100% ফ্যাসিলিটি ওখানে দিতে পারি, ডেফিনেটলি আমরা যে সিলেট এটাকে একটা হাব হিসেবে আমরা তৈরি করি এবং সম্ভাবনা রয়েছে, নিঃসন্দেহে কোনো সুযোগ নাই আসলে না বলার। রুট নিয়ে কথা বলছিলেন, মধ্যপ্রাচ্যকে টার্গেট করা হচ্ছে 21টা, যেহেতু ন্যারো বডি সুতরাং তার ফ্লাই আওয়ার তো বোধহয় 6 ঘন্টার মধ্যে থাকবে, 5 ঘন্টা বা 6 ঘন্টা। রুটগুলো নিয়ে একটু আমরা বিস্তারিত জানতে চাই। যেমন সবথেকে বড় শ্রমবাজার তো সৌদি আরব। সৌদি আরবের তাহলে কি প্ল্যান আসলে? জেদ্দা ছাড়া দাম্মাম এবং মদিনাতে তো আপনাদের ফ্লাইট নাই। আপনি তো জানবেন যে আমাদের বহরে কিন্তু 3টা এয়ারবাস 330 এয়ারক্রাফট আছে, যেগুলো দিয়ে আমরা জেদ্দা এবং রিয়াদে কিন্তু ফ্লাইট অপারেট করছি। এই জায়গাটায় আমরা আসলে ওই ডেস্টিনেশনগুলোতে দাম্মাম এবং মদিনাতে কিন্তু আমাদের এয়ারবাসে আসলে অপারেট করব। বাট আমরা এই এয়ারবাসগুলো ম্যাক্সিমাম ইউটিলাইজেশনের জন্য কিন্তু আমরা আদার ডেস্টিনেশন লাইক কুয়ালালামপুরে ফ্লাইট অপারেট করছি, আমরা সামটাইমস দুবাইতে ফ্লাইট অপারেট করছি। আমরা আসলে সেই এয়ারক্রাফটগুলি ডেডিকেটলি আমরা যদি জেদ্দার মানে সৌদি আরবের জন্য আমরা করি, বাট বোয়িং 737-800 যেসব এনজি এবং -8 যে এয়ারক্রাফটগুলো আছে সেগুলো আমরা আদার ডেস্টিনেশনগুলোতে, যেখানে নিয়ারলি 5 আওয়ার্সের যে ফ্লাইং আওয়ার, সেই ডেস্টিনেশনগুলোতে আমরা আসলে গন্তব্য রয়েছে আপনাদের? বাহরাইন, ব্রুনাই, কুয়েত। আপনি হয়তো জেনে থাকবেন যে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন যেটা ছিল ঢাকা টু কাঠমান্ডু, আমরা কিন্তু অলরেডি ডিক্লেয়ার করেছি উইদিন শর্ট টাইম আমরা কিন্তু সেই রুটে আমরা ফ্লাইট পরিকল্পনা করছি, এবং সাথে সাথে ঢাকা কলম্বো রুটেও কিন্তু আমাদের ফ্লাইট পরিচালনার অলরেডি পরিকল্পনা আছে। সাথে সাথে আমাদের হংকংয়ে কিন্তু আমরা ফ্লাইট পরিচালনার জন্য অলরেডি প্ল্যান করছি। শুধু এটা না, আমাদের নতুন রুট যেমন আছে, আমাদের এক্সিস্টিং যেসব রুটগুলো আছে সেটা কিন্তু ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়িয়ে আমরা কিন্তু ম্যাক্সিমাম একটা সার্ভিস দেওয়ার জন্য আমরা অলরেডি প্রস্তুত হচ্ছি। ঢাকা থেকে ভারতের রুটগুলোর কি অবস্থা? মানে ভিসার তো স্বাভাবিক আগের থেকে ভালো। ভারতের রুটগুলো এখনো পর্যন্ত আসলে ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়ানোর মতো অবস্থায় পৌঁছায় নাই, বাট যদি ভিসা অ্যাভেলেবেল তৈরি হয়ে যায়, অ্যাভেলেবেল হয়, তাহলে আমরা ঢাকা থেকে কলকাতা এবং ঢাকা চেন্নাই রুটে যে ফ্লাইটগুলো আছে ফ্লাইট ফ্রিকোয়েন্সি আমাদের বাড়ানোর পরিকল্পনা আছে। এবং সাথে সাথে ইন ফিউচারে আমাদের ব্যাঙ্গালোর, কলকাতা, সেটাকে আমরা আপাতত প্ল্যান করছিলাম, বাট ইন ফিউচারে ইন্ডিয়াতে যে চেন্নাইতে যে ফ্যাসিলিটিসগুলো হচ্ছে আসলে বেশ হেলথ রিলেটেড চিকিৎসার জন্য যারা যাচ্ছে, ঠিক সেইমভাবে আমরা ঢাকা টু ব্যাঙ্গালোরে আমরা ফ্লাইট পরিচালনাটা পরিকল্পনা করছি। এবং আপনার হাতে জানবেন যে গত 2 বছর আগে আসলে ঢাকা দিল্লি রুটে কিন্তু একটা পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছিলাম। আমাদের সেই ঢাকা দিল্লি রুটটা আমাদের অলরেডি প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে। নেপাল কাঠমান্ডুর কথা যেহেতু বলছিলেন, নেপাল কাঠমান্ডু তো শুধু ইউএস বাংলার জন্য নয়, বাংলাদেশের ইতিহাসেও মানে এভিয়েশনের ইতিহাসেও একটা বড় রকমের দুর্ঘটনার সাক্ষী, মানে সব কিছু মিলে। এই যে দীর্ঘদিন পরে আপনারা এই রুটটা আবার অপারেশনে নিয়ে আসছেন, নেপাল সরকার অথবা নেপালের যে সিভিল এভিয়েশন অথরিটি, তাদের কাছ থেকে সহযোগিতা বা ওই ধরনের কোনো জটিলতা ফেস করতে হয়েছে? আমার বিশ্বাস আসলে এই ধরনের অ্যাক্সিডেন্ট আসলে আপনি দেখেন যে বিগত দিনে কাঠমান্ডু এয়ারপোর্টে কিন্তু অনেক এয়ারক্রাফট অ্যাক্সিডেন্টে পতিত হয়েছে, বাট নেপালের এয়ারলাইন্স অনেক সময় পতিত হয়েছে। তার মানে তো এটা না সেই এয়ারলাইন্সগুলো অপারেশন সাসপেন্ডেড হয়ে গেছে, বাট আমরা আসলে একটা সময় নিয়েছি, এখানে একটা ব্র্যান্ড ইমেজের ব্যাপারগুলো রয়ে গেছে, প্লাস আমাদের এয়ারক্রাফটের শর্টেজও ছিল। তো সব কিছু মিলে আসলে আমাদের কাছে মনে হয়েছে দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু অপারেট কাঠমান্ডু। শুধু কাঠমান্ডু থেকে যে ঢাকা রুটে প্যাসেঞ্জারদের অ্যাভেলেবিলিটি আছে তা না, আপনার কাঠমান্ডু থেকে ঢাকা হয়ে কিন্তু সিঙ্গাপুর, কুয়ালালামপুর কিংবা মিডল ইস্টের বিভিন্ন ডেস্টিনেশনে নেপালিস প্যাসেঞ্জাররা কিন্তু আসলে বাংলাদেশি এয়ারলাইন্সগুলোকে আসলে প্রেফার করছে। তো সব কিছু মিলে আসলে কাঠমান্ডু রুটটা এখন আমি বলবো যে বর্তমান সময়ে আমরা যদি অপারেট করি, আর আপনার একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ওই রুটে ন্যাশনাল ক্যারিয়ার এবং হিমালয়ান এয়ারলাইন্স কিন্তু ফ্লাইট অপারেট করছে, বাট বাস্তবতা হচ্ছে যে এখানে একটা কম্পিটিটিভ মার্কেট যেমন তৈরি হওয়ার একটা সুযোগ আছে। তাহলে আমাদের যারা ট্যুরিস্ট প্যাসেঞ্জার যারা আছে বাংলাদেশ থেকে নেপালে বিভিন্ন ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোতে আসলে সৌন্দর্য দেখার জন্য যেতে চাচ্ছে, তারা কিন্তু আসলে এয়ার ফেয়ারটা আসলে অনেক বেশি হয়ে যাচ্ছে। যখনই আপনার একটা কম্পিটিটর সিট অ্যাভেলেবিলিটি থাকবে, তখন কিন্তু ফেয়ারও কমে আসার একটা সম্ভাবনা আছে এবং যাত্রী লাভবান হবে। এবং সব কিছু মিলে আমি বলবো যে ইউএস বাংলা এয়ারলাইন্স সব দিক বিবেচনা করি আসলে প্ল্যান করছে যে ঢাকা কাঠমান্ডু এবং ঢাকা কলম্বো রুটেও কিন্তু আমরা ফ্লাইট পরিচালনার জন্য কোনো আমাদের দর্শকদের জন্য এস্টিমেটেড আইডিয়া কি দেওয়া যায় যে কবে নাগাদ ঢাকা কাঠমান্ডু এবং ঢাকা কলম্বো? আমরা আশা করছি বাই সেপ্টেম্বর, হার্ডলি অক্টোবরের মধ্যে আসলে আমরা বাই উইন্টার আসলে আমরা ঢাকা কাঠমান্ডু মানে শীতের শুরু থেকেই ঢাকা কাঠমান্ডু পাওয়া যাবে আশা করছি আমাদের। আর কলম্বোর ক্ষেত্রে? কলম্বো রুটে আমরা আশা করছি চলতি বছরের একটা শেষের আমরা কলম্বো রুটে তার মানে এই বছরে দুটো নতুন রুট ইউএস বাংলায় যুক্ত হচ্ছে, সেই প্ল্যানটা আছে আমাদের। ইউএস বাংলা তরফ থেকে বলা হয়েছে, আপনার ইন্টারভিউ করার সময় আপনি অনেকবার বলেছেন যে $3 বিলিয়ন
ডলার, মার্কিন ডলার ইনভেস্ট করা হচ্ছে আগামী কয়েক বছর ইউএস বাংলার। আমরা তো এই 21টা এয়ারক্রাফটের প্ল্যান শুনলাম যে 27-এ আপনারা কি কি করতে চান, এরপরে মানে আরো 28, 29, 30 আর কোন কোন রুটের এক্সপেনশনের প্ল্যান আপনার আছে? যে 3 বিলিয়ন ইউএসডির যে একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা ডেফিনেটলি এটা একটা পরিকল্পনার অংশ হিসেবে আমরা কিন্তু অলরেডি বলার চেষ্টা করেছি। আপনারা হয়তো জানবেন যে 2028-এর মধ্যে আমরা কিন্তু ইউরোপের ডেস্টিনেশন লাইক লন্ডন এবং রোম কিন্তু আমরা ফ্লাইট পরিচালনার একটা পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি, এবং সাথে 2030-এর মধ্যে যে উত্তর আমেরিকার বিশেষ করে টরন্টো এবং নিউ ইয়র্ক, এবং সাথে সাথে আপনাদের একদম বাংলাদেশে এয়ারলাইন্সগুলোর যে নতুন ডেস্টিনেশন অস্ট্রেলিয়া সিডনিতে আমরা কিন্তু সেই পরিকল্পনা আমাদের কাজ করছে। তো আমাদের বিশ্বাস যে ইউএস বাংলা এয়ারলাইন্স শুরু থেকে যেসব প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশনগুলোকে নিয়ে আসলে কাজ করেছে, ভবিষ্যতে পরিকল্পনা অংশ হিসেবে সেভাবেই এগুলোকে যাবে। বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। তবে একটা বিষয় ভাবায় কিনা আপনাকে বা আপনাদেরকে, যে এখন এই মুহূর্তে বাংলাদেশের এভিয়েশন খাতে যে কয়েকটা এয়ারলাইন্স কাজ করে তার সব মিলে এয়ারক্রাফটের সংখ্যা 50 বা 51 সামথিং এরকম, আর 27-এ গিয়ে ইউএস বাংলার ফ্লাইট হবে একাই 46, মানে একটা 4টা এয়ারলাইন্স যা ক্যারি করে সে একাই সেটা ক্যারি করতে পারবে। অনেকে বলছে যে তাহলে কি ইউএস বাংলার মার্কেট শেয়ার বা দেশের আকাশের পরে এখন সে এমিরেটস, কাতার এদের সাথে কি ফাইট দেবার জন্য সে প্রস্তুতি নিচ্ছে, বিষয়টি কি এরকম আপনি কিনা? হয়তো জানবেন যে যখন একটা এয়ারলাইন বিজনেস আপনি ওপেন স্কাইতে যখন আপনি যাবেন, আপনার জন্য সবাই আসলে কম্পিটিটর। আপনি কম্পিটিটর বলছে আপনি শুধুমাত্র এখানে দেশে এয়ারলাইন্স বাংলাদেশ বিমান আমার আসলে কম্পিটিটর, এটা ভাবার কোনো কারণ নেই। ইন্ডিভিজুয়াল ডেস্টিনেশন ইন্ডিভিজুয়াল কম্পিটিটর আপনাকে ক্রিয়েট হয়ে যায়, আপনার অটোমেটিক। আপনি যখন দুবাইতে ফ্লাইট অপারেট করেন, এমিরেটস যেমন আপনার কম্পিটিটর, বিমান কম্পিটিটর, আপনি ফ্লাই দুবাই কম্পিটিটর। আপনি যখন কাতারে আপনি দোহাতে ফ্লাইট অপারেশন, কাতারের আপনার কম্পিটিটর। সবচেয়ে বড় জিনিস হচ্ছে সেই দেশের ন্যাশনাল ক্যারিয়ার কিংবা প্রাইভেট ক্যারিয়ার হয়তো কম্পিটিটর, আপনি কিন্তু থার্ড ক্যারিয়ারগুলো কিন্তু আপনার কম্পিটিটর। ট্রানজিট হয়ে তারা কিন্তু সেই ডেস্টিনেশনে যাচ্ছে। সব কিছুকে মাথায় রেখে আপনাকে বিজনেস প্ল্যান যেমন করতে হবে। সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে যে আপনার প্রিভিয়াস যেসব এয়ারলাইন্সগুলো যেসব ফেলিওরিটিগুলো ছিল, সেটাকে যদি আপনি প্রপারলি স্টাডি করেন, ডেফিনেটলি ভবিষ্যতে একই ভুল করার কোনো সুযোগ থাকবে না। ইউএস বাংলা এয়ারলাইন্স মানে বিগত দিনে বন্ধ হয় এয়ারলাইন্সগুলোর যে ভূমিকাগুলো ছিল, শিক্ষাগুলো ছিল, সেগুলো থেকে আসলে সেইটাতে আমরা আসবো, শিক্ষার বিষয়গুলো। তার আগে আমি আর একটু এইখানটাতে আলাপ করতে চাই। কক্সবাজারে একটা সংবাদ সম্মেলনে আপনাদের এমডি বলেছিলেন যে দুটো এয়ারলাইন্স নিয়ে উনি বলেছিলেন যে একটা লো বাজেট ক্যারিয়ার হবে, একটা বৈশ্বিকভাবে গ্লোবাল প্রোডাক্ট হবে ইউএস বাংলা এয়ারলাইন্স। সেটা নিয়ে একটু পরিকল্পনাটা জানতে চাই, মানে এটা কি ইউএস বাংলার এয়ারস্টারের কথা বলেছে নাকি আর একটা এয়ারলাইনের কথা বলা হচ্ছে? ঠিক আসলে ইউএস বাংলা বর্তমানে দুইটা এয়ারলাইন্স ইউএস বাংলা গ্রুপের আন্ডারে আছে, ইউএস বাংলা এয়ারলাইন্স এবং এয়ারস্ট্রাটা একটু ছোট পরিসরে কাজ করছে, বিশেষ করে বেসিক্যালি এখন বর্তমানে যে ডোমেস্টিক এরিনাতে আসলে কাজ করছে। ইন ফিউচারে হয়তো রিজনাল যেসব রুটগুলো আছে সেগুলোকে আসলে অপারেট করবে। বাট ইউএস বাংলা এয়ারলাইন্সে আসলে 12 বছর পরে যেখানে এসে পৌঁছেছে, আমাদের আসলে এখন আমাদের দেশটিটা হচ্ছে ইউরোপে এবং দেশটি হচ্ছে আমেরিকাতে, আমরা একটু বড় পরিসরে আসলে চিন্তা ভাবনা করছি। বিকজ আপনি হয়তো জানবেন যে যেহেতু আমরা ডিক্লেয়ার করেছি অলরেডি আমাদের 25টা এয়ারক্রাফটের সাথে আরও 21টা এয়ারক্রাফট যোগ হচ্ছে, এবং ইন ফিউচারে ইনভেস্টমেন্টের 3 বিলিয়নের একটা পরিকল্পনা আছে। ডেফিনেটলি ইউএস বাংলা এয়ারলাইন্সকে একটা মানে বিগ স্কেলে দেখা হচ্ছে, এবং এয়ারস্ট্রাও দেখলাম সমানভাবে 10টা এয়ারক্রাফটের দিকে যাচ্ছে। সেটিও কি মানে এই দুটো এয়ারক্রাফট মানে এয়ারলাইন্স নিয়ে কথা হয়েছে? দুটো এয়ারলাইন্স নিয়ে কথা হয়েছে, বাট একটা আমি বলবো যে ইউএস বাংলা এয়ারলাইন্সের যদি ফলোয়ার এয়ারস্ট্রা হয়, নট ব্যাড। আমি হচ্ছে যে পজিটিভ কোনো জিনিসের ফলোয়ার যে কেউ হতে পারে। আমরা আশা করছিলাম আসলে বাংলার বিমানকে আমরা আসলে ফলোয়ার হিসেবে থাকতে চাই, বাট বাংলার বিমান আসলে টার্গেটের যেখানে যাওয়া উচিত ছিল, আমি বলবো যে স্বাধীনতা 55 বছর পরে এসে সেখানে তো পৌঁছাতে পারেনি। স্বাভাবিকভাবে তখন আমাদেরকে ফলোয়ার হিসেবে বিদেশি ক্যারিয়ারের উপর ডিপেন্ড করতে হচ্ছে। হয়তো সম্ভবত মানে সেটি আসলে সম্ভব হয়তো হবে। আমরা ওই আর একটা বিষয়ে 21টা এয়ারক্রাফটের কথাটাতে একটু শেষ করে যাই এই টপিকটা। বাংলাদেশের এভিয়েশন খাত কি অত বড় হয়েছে যে 21টা বা 46টা এয়ারলাইন্স মানে এয়ারক্রাফট একটা এয়ারলাইন্সে থাকবে, সেই এয়ারলাইন্সটা সেটা অপারেট করবে, মানে এই যে বিনিয়োগটা হচ্ছে এটা রিস্ক কেমন দেখেন? আপনি এটা খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে যেই এয়ারলাইন্সগুলো প্রায় 35-36টা বিদেশি এয়ারলাইন্স যে বাংলাদেশে অপারেট করছে, 100% বাংলাদেশি প্যাসেঞ্জার ডিপেন্ডেন্ট হয়ে কিন্তু বিদেশি ক্যারিয়ারগুলো ফ্লাইট অপারেট করছে। 75% তাদের 75% মার্কেট শেয়ার তাদের কাছে। আপনার প্যাসেঞ্জার দিয়ে বিদেশি ক্যারিয়ারগুলো তারা বিজনেস প্ল্যান করছে, মার্কেট প্ল্যান করছে, ফ্লিট প্ল্যান করছে, হোয়াই নট যে দেশীয় ক্যারিয়ার সেই প্ল্যানটা করতে পারবে না? আমার বিশ্বাস যদি ইউএস বাংলা এয়ারলাইন্স সেই মার্কেট শেয়ারটাকে বৃদ্ধি করে ওভারঅল বিমান এবং ইউএস বাংলা মিলে আমরা যে নিয়ারলি 40-50% চলে যেতে পারে, ওভারঅল দেশের এভিয়েশন যেমন ডেভেলপ হবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে, দেশের জিডিপিতে একটা বিশাল ভূমিকা রাখার সুযোগ রয়েছে। সেই সুযোগগুলো থেকে বঞ্চিত করা আমি বলবো যে কোনো অবস্থাতেই যারা রেগুলেটরি অথরিটি আছেন কিংবা সরকার আছেন
আমি বলবো যে তাদের সহোদ্যোগে এগিয়ে আসা উচিত, দেশি এয়ারলাইন্সগুলোকে পাশে থাকা। এবং আমি গুগল করছিলাম যে ন্যারো বডি এয়ারক্রাফট 1 বছরে মানে অর্ডার করেছে বা যুক্ত করেছে বহরে, লিজ হোক বা বিভিন্নভাবে হোক, বিশ্বে এয়ারলাইন্সের সংখ্যা এরকম 5টা, মানে অর্থাৎ ইউএস বাংলা 5টা এয়ারলাইন্সের মধ্যে একটা, যারা একসাথে 21টা ন্যারো বডি নিচ্ছে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি দেখলাম, সেটি হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের এয়ারক্রাফটের গড় বয়স 10 বা 11 বছর, যেইটা কাতার এমিরেটসের স্ট্যান্ডার্ড, মানে Right. কাতার এমিরেটসও 10 বা 11 এর মধ্যেই রয়েছে। মানে আমি যে জায়গাটাতে আলাপটা করতে চাই, তার মানে এটা তো একটা হিউজ রিস্ক যে 5টা এয়ারলাইন্সের বেশি আসলে 21টা এয়ারক্রাফট একসাথে যুক্ত করেনি। মানে এই সার্বিকভাবে মূল্যায়ন, মানে আসলেই কি তাহলে ইউএস বাংলা ওই বিদেশি ক্যারিয়ারের সাথেই কম্পিট করছে বা করতে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, গত 29 বছর ধরে প্রাইভেট এয়ারলাইন্সগুলো বাংলাদেশে ব্যবসা করছে। বরাবরই প্রাইভেট এয়ারলাইন্সগুলোতে একটা কমপ্লেইন ছিল প্যাসেঞ্জারদের, সেটা হচ্ছে প্রাইভেট এয়ারলাইন্সগুলো সাধারণত পুরাতন এয়ারক্রাফট ব্যবহার করে। আমরা কিন্তু এটাকে ব্রেক করেছি। এটিআর এয়ারক্রাফট বাংলাদেশের প্রথম কোনো এয়ারলাইন্স একদম ব্র্যান্ড নিউ Brand new এয়ারক্রাফট দিয়ে নিয়ে কিন্তু আসা ডোমেস্টিক রুটে অপারেট করে। সেম জায়গা থেকে প্রাইভেট এয়ারলাইন্স কখনো ইন্টারন্যাশনাল রুটে আসলে নতুন এয়ারক্রাফট ব্যবহার করছে না। আমরা কিন্তু সেখান থেকে বের হয়ে এসে অলরেডি সিদ্ধান্ত নিয়েছি যে নেক্সট যে এয়ারক্রাফটগুলো আমাদের বহরে যোগ হবে, সেই এয়ারক্রাফটগুলো সবই আসলে ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট হিসেবে যোগ হবে। যেটা আমাদের বর্তমানে যে অ্যাভারেজ এয়ারক্রাফট অ্যাভারেজ আছে নিয়ারলি 10 ইয়ার্স। আমার বিশ্বাস যে 21 এয়ারক্রাফট যখন আমাদের বহরে যোগ হয়ে যাবে, সেটা অ্যাভারেজ চলে আরো আসবে নিয়ারলি কমে 8 আসবে। ইয়ার্সের কাছাকাছি কিংবা 7 ইয়ার্সের কাছাকাছি। খুবই ভালো খবর। আরেকটি বিষয় হচ্ছে ভাই, এই যে এত মানে যে ব্যবস্থা, মানে যেভাবে আমরা এগুচ্ছে বা ইউএস বাংলা যেভাবে এগুচ্ছে, দুইটা বিষয় এখানে জড়িত। একটা হচ্ছে আপনি নিজের ব্যাপারটাতে একটু আসি। আপনি এর আগে জিএমজিতে ছিলেন, ইউনাইটেড এয়ারওয়েজে ছিলেন, দীর্ঘদিনের আপনার ক্যারিয়ার। আপনি খুব ভালো বলতে পারবেন দেশে এয়ারলাইন্স ব্যবসা করা কতটা চ্যালেঞ্জ, এবং যার এক্সাম্পল আমাদের চোখের সামনে 10টা এয়ারলাইন্স বসে গেছে। ইউএস বাংলা আর একটা প্রাইভেট এয়ারলাইন্স, কিন্তু ব্যাপারটা উল্টো আমরা দেখতে পাই যে সবাই বসে যাচ্ছে, অথবা এখনও যারা আছে, যদি নভোয়ারের কথা বলি, তারাও খুব একটা ভালো অবস্থায় নেই। এয়ারস্ট্রাও স্ট্রাগলিং করছে যতক্ষণ আমি বুঝতে পারি। বিমানের কথা তো আমরা বলছি। এইটা কিভাবে ইউএস বাংলার পক্ষে সম্ভব হচ্ছে? এটা আপনি দেখেন, আমি কিন্তু বলেছি আমার কথায় যে একই ভুল বারবার করার সুযোগটা নাই আসলে এভিয়েশনে। এই 10 বছর বাংলাদেশের এভিয়েশনের জন্য একটা ডেফিনেটলি, এটাকে মাইলস্টোন বলবো না কি, এটা একটা রিস্ক টাইম হচ্ছে আসলে 10 ইয়ার্স। জিএমজি এয়ারলাইন্স ঠিক 10 বছর যখন ফ্লাইট অপারেট হয়, তারপরে কিন্তু তারা ডানওয়ার্ডে চলে গেছে এবং 14 বছরের সময় তারা টোটালি বন্ধ হয়ে গেছে। ইউনাইটেড এয়ারওয়েজ জাস্ট 10 বছরের সময় তারা একদম জাস্ট ক্লোজ। রিজেন্ট এয়ারওয়েজ 10 বছরের সময় ক্লোজ। আমি বলবো যে বর্তমানে যে নভোএয়ারের যে বর্তমান অবস্থা, সেটা আসলে আমার কাছাকাছি দেখা আমাদের কম্পিটিটর একটা এয়ারলাইন্স হওয়া, যেখানে আসলে থাকা উচিত ছিল, সেই জায়গাটা তারা আসলে পৌঁছতে পারে নাই। বাট ইউএস বাংলা এয়ারলাইন্স ঠিক 10 বছরের সময়কালটা থেকে অন্যদের যেই জায়গাটায় আসলে ডাউনওয়ার্ডে চলে গেছে, আমরা জাস্ট রিভার্স হয়েছে। 10 বছর সময় আমরা শুরু করেছি এয়ারবাস 330 এয়ারক্রাফট যোগ করেছি। আমরা শুরু করেছি জেদ্দা রিয়াদের মতো 2টা ডেস্টিনেশন, সাথে আমাদের অলমোস্ট আমি বলবো যে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল মিলে আপনি অলমোস্ট 100 ফ্লাইটস আমরা ডেইলি অপারেট করছি। তো এটা আসলে আমি বলবো যে ইটস এ অ্যাচিভমেন্ট বাংলাদেশের কেরিয়ার হিসাবে। আমরা ডেইলি প্রায় 100 ফ্লাইটস অপারেট করা, এবং সাথে সাথে ইউএস বাংলা এয়ারলাইন্স যে কিছু স্রোতের বিপরীতে আসলে ব্যবসা পরিচালনা করছে, দু একটা এক্সাম্পল না দিলেই নয়। আপনি দেখেন যে 2018-তে আমরা কাঠমান্ডু অ্যাক্সিডেন্ট ফেস করেছি, ঠিক আছে, কিন্তু তার পরের মাসে 26 এপ্রিল 2018 থেকে ঢাকা গুয়াংজু রুটে কিন্তু আমরা প্রথম এয়ারলাইন্স হিসেবে চায়না সিভিল এভিয়েশন অথরিটি 100% কমপ্লায়েন্স ফুলফিল করে আমরা কিন্তু সেই রুটে ফ্লাইট অপারেশন শুরু করেছি। আপনি দেখেন যে মালদ্বীপে একটা সার্ক কান্ট্রি দেশ হওয়ার পরেও স্বাধীনতার 52 বছরে কিন্তু কেউ অপারেশন যেতে পারেনি। বাট ইউএস বাংলা এয়ারলাইন্সকে যখন সুযোগটা দিয়েছে, আমরা কিন্তু উইদিন 1 মান্থের মধ্যে আমরা ঢাকা রুটে কিন্তু আমরা ফ্লাইট অপারেশন শুরু করেছি। ঢাকা চেন্নাইতে আপনি দেখেন ইটস এ হিস্ট্রিক্যাল, কারণ হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে প্রচুর প্যাসেঞ্জার যারা চিকিৎসা সেবার জন্য চেন্নাইতে যাচ্ছে, এবং তারা বিভিন্ন হাসপাতালগুলোতে, ভেলোরে, সিএমসিতে তারা ট্রিটমেন্ট যাচ্ছে, সেই জায়গাটায় একটা ইমিগ্রেশনের মাধ্যমে ঢাকা থেকে কিন্তু ডাইরেক্ট চেন্নাই ফ্লাইট অপারেশন করতে পারছে। সেটা কিন্তু ইউএস বাংলা এয়ারলাইন শুরু করেছে। তা আমরা কিন্তু অনেকের কাছে ফলোয়ার হিসেবে থাকছি। প্রথম ঢাকা মালে, ঢাকা চেন্নাই, ঢাকা গুয়াংজু, এমনকি আসলে এই যে আজকে পেনাংয়ের কথা বলছি, জোহরবাড়ের কথা বলছি, এটা কিন্তু বাংলাদেশের ক্যারিয়ার হিসেবে প্রথম এয়ারলাইন্স যারা পেনাং জোহরবাড়ের, মানে এটা নিয়ে আমার আরেকটু জানার আছে যে মানে আসলে এই সম্ভাবনা কেমন, নাম্বার অফ প্যাসেঞ্জার, বাংলাদেশি প্যাসেঞ্জার যারা অবস্থান করছে, যেখানে সপ্তাহে 7টা ফ্লাইট অপারেট করা সম্ভব।
আপনি দেখেন জোহরবাড়া কিংবা প্যানাং থেকে প্যাসেঞ্জাররা, বাংলাদেশি প্যাসেঞ্জার তারা কুয়ালালামপুর আসতেছে বিভিন্ন ওয়েতে, কুয়ালালামপুর থেকে তখন তারা ঢাকায় আসতেছে, অলমোস্ট সারাটা দিন শেষ হয়ে যাচ্ছে তাদের ট্রাভেলিংয়ের জন্য। সেখানে যদি ইউএস বাংলা এয়ারলাইন্স ডিরেক্ট ফ্লাইট অপারেট করে, অলমোস্ট আমি বলবো যে 4-4.5 ঘন্টার মধ্যে সে কিন্তু ইজিলি সরাসরি চলে আসতে ঢাকা পারে। চলে আসতে পারবে। এই সুবিধাগুলো আমরা শুধুমাত্র যে ব্যবসা করার জন্য, আমরা অ্যাজ এ সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন হিসাবে আমরা চেষ্টা করছি সার্ভিসটাকে এনশিওর করার। সেই সার্ভিসটাকে এনশিওর করার জন্য আমাদেরকে শুরু থেকে আমরা যেমন বাংলাদেশের প্রবাসী অধ্যুষিত যেসব ডেস্টিনেশনগুলো আছে, আমাদের টার্গেট কিন্তু আমরা সেই সব ডেস্টিনেশনগুলো, আপনি এত খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা ডেস্টিনেশনে কিন্তু প্রবাসী ভাই বোনরা যেখানে অবস্থান করছে সেখানে ইউএস বাংলা যাচ্ছে। ইন্টারন্যাশনাল মানে রুট চালু হবার পরে নেপাল ছাড়া আর কি কোথাও বন্ধ হয়েছে ইউএস বাংলা? এখন পর্যন্ত বন্ধ হয়নি। সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন এবং সাধারণ যারা দর্শক যাত্রী তাদের প্রশ্ন, যে রুটটা ইউএস বাংলা শুরু করলো ঢাকা এবং যশোর, সেই রুটটা ইউএস বাংলা বন্ধ করেছে সম্প্রতি। বরিশালেও বোধহয় আপনাদের ফ্লাইট বন্ধ করতো। জি, এই দুইটা রুট বন্ধ হওয়ার কারণটা কি, মানে কোথায় অসুবিধা ছিল? একটাই মেইন কারণ, সেটা হচ্ছে যাত্রী সংকট। ওকে, এখন আপনার একটা দেশে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হতে পারে, সেটা যদি রোড ট্রান্সপোর্ট, ট্রেন, রেলওয়ে যদি ডেভেলপ হয়, ডেফিনেটলি আমরা সাধুবাদ জানাবো যে একটা দেশের কানেক্টিভিটিটা বেড়ে যাচ্ছে। একটা ডিস্ট্রিক্টে কানেক্টিভিটি বাড়লে কোনো একটা ওয়েতে, সেটা সড়কপথ হতে পারে, রেলপথ হতে পারে, তখন আরেকটা রুটের উপর প্রভাব পড়তে পারে। বাট এইটি স্বাভাবিক। এইটাকে আমরা যদি এইটাকে আসলে বেজ না ধরে, বেসিক্যালি যাত্রী সংকটের কারণে আমরা বরিশালে এয়ারপোর্টটাকে আমরা অপারেশন সাসপেন্ডেড করেছি, সাথে সাথে যশোরটাকে আমরা সাময়িকভাবে সাসপেন্ড করেছি। কারণ হচ্ছে যে গত 3 বছর ধরেই আসলে মাওয়া ভাঙ্গা পদ্মা ব্রিজ ওপেন হওয়ার পর থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে ড্রাস্টিক্যালি আসলে প্যাসেঞ্জার কমে যাচ্ছিল। আমরা কিন্তু 6টা ফ্লাইট অপারেট করতাম ডেইলি। তো সেই 6টা ফ্লাইট থেকে আমরা কিন্তু এখন একটা ফ্লাইট অপারেশনে এসেছিলাম, সেটা নিয়ারলি 50% প্যাসেঞ্জার আসলে আমরা ক্যারি করতে পারছিলাম না। যখন আপনার একটা রুটে যখন কন্টিনিউয়াসলি আপনার লসের গুনতে হবে, স্বাভাবিকভাবে অ্যাজ এ প্রাইভেট ক্যারিয়ার হিসাবে এটা আসলে এয়ারলাইন ব্যবসার শৌখিনতার কোনো সুযোগ নাই। কারণ ফার্স্ট হচ্ছে আমাকে টিকে থাকতে হবে, দেন হচ্ছে আমি আপনাকে সার্ভিস দিব। তাহলে কি এই গত 3 বছরে এটা কি লসের রুট ছিল? লস প্রজেক্টের মধ্যে ছিল, বাট তারপর আমরা সাস্টেইন করার চেষ্টা করেছি। কিন্তু লাস্ট যেটা হয়েছে যে গত 2 বছর ধরে ইন্ডিয়ান ভিসা বন্ধ হওয়ার পর যেটা হয়েছে, যেসব প্যাসেঞ্জাররা যশোর হয়ে আসলে বেনাপোল হয়ে তারা যেত, বাট সেই প্যাসেঞ্জারগুলো আসলে কমে যাচ্ছে। তো সব কিছু মিলে আমি বলবো যে আমরা আসলে অপেক্ষা আছি, যেহেতু ইন্ডিয়ান ভিসাটা আবার ওপেন হচ্ছে, স্বাভাবিকভাবেই তখন যদি সেই কানেক্টিভিটিটা ভিসা হওয়ার পর প্যাসেঞ্জারের কিছু ডিমান্ড তৈরি হয়, আমরা আবার সেই রুটটা আমরা আবার শুরু করবো। তবে যশোর রুটটা তো ইউএস বাংলার সাথে একটা ইমোশনাল ব্যাপার জড়িত, যেহেতু প্রথম ফ্লাইট, মানে কষ্ট লাগে নাই যশোর রুট যখন? ডেফিনেটলি, আমি এই জন্যই বললাম যে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে, বাট যত দ্রুত সম্ভব এটাকে আমরা আবার রিভাইভ করার চেষ্টা করছি। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনার একটা দেশে কিছু ফ্লাইট রুট, নতুন রুট তৈরি হবে, পুরাতন রুট বন্ধ হবে, এটাই স্বাভাবিক। আপনি দেখেন আমাদের স্বাধীনতার পূর্বেও যেসব ডেস্টিনেশন, যার ঠাকুরের কথা বলি কিংবা আপনার ঈশ্বরদের কথা বলি, তো এই যে রুটগুলো আমরা কিন্তু ইচ্ছা করলে কিন্তু গভর্নমেন্ট যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে, সেই রুটগুলো ওপেন হওয়ার সম্ভাবনা আছে। আপনার এখানে শমশেরনগর এয়ারপোর্টটা অলমোস্ট রেডি আছে, সেখানে কমার্শিয়ালি যদি আপনি ভাইবেল করেন, বগুড়া এয়ারপোর্ট অলমোস্ট রেডি আছে, সেখানে যদি কমার্শিয়ালি আপনি ভাইবেল করেন, তাহলে নতুন এয়ারপোর্টের কেন্দ্র করে এয়ারপোর্ট ইকোনমি যেমন ডেভেলপ হওয়ার সুযোগ আছে, আর কর্মসংস্থানের সুযোগ আছে, বিশেষ করে আকাশপথে যে যোগাযোগ ব্যবস্থাটা, সেটাও আসলে ডেভেলপ হওয়ার সুযোগ আছে। সব কিছু মানে সরকারকে আসলে বিবেচনাধীন রাখতে হবে আসলে, আমরা যে এয়ার কানেক্টিভিটি বাড়ানোর জন্য আসলে আমি বলবো যে এই স্টল এয়ারপোর্ট যেগুলো আছে সেগুলোকে রেডি করে দেওয়া, যেটা এয়ারলাইন্স হিসেবে আমরা সেখানে অপারেট করতে পারি। আমরা আসলে নতুন এয়ারপোর্টগুলোর ব্যাপারে যাব, তার আগে আর একটা প্রশ্ন এখানে করে রাখতে চাই। মানে আমরা তো বিভিন্ন রকম কন্টেন্ট যখন বানাই যশোর রুটের ব্যাপারে, অনেক কমেন্ট আসে যে শুধুমাত্র পদ্মা সেতুকেই কেন্দ্র করে এটি বন্ধ হয়ে গেছে, মানে যাত্রী কমে গেছে। বিষয়টা সেরকম নয়। এখানে এয়ারলাইন্সের যে ভাড়া, টিকিটের দাম, সেটিও অনেক বেশি। তাদের বক্তব্য হচ্ছে 3-3.5 হাজার টাকার মধ্যে যদি রাখা যায়, তাহলে এই রুটে আবারও যাত্রী পাওয়া যাবে। এইটা নিয়ে আপনাদের কোনো বক্তব্য আছে? আপনি দেখেন যে শুধুমাত্র পদ্মা সেতু কিংবা মাওয়া ভাঙ্গা না, এখানে রেলপথ এখানে যুক্ত হয়েছে। আর ফেয়ারের ব্যাপারটা আপনি দেখেন যে আমাদের যে অপারেশন কস্ট আছে, আমি যখন 6টা ফ্লাইট নিয়ে একটা স্টেশন অপারেট করতাম, তখন একটা ফ্লাইট নিয়ে একটা স্টেশন অপারেট করা, আমাকে কিন্তু ফ্যাসিলিটিগুলো সেম রাখতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যা যা করা দরকার, আমাকে কিন্তু সেই ডেভেলপমেন্টটা ঠিকই রাখতে হবে। সবচেয়ে বড় বাস্তব হচ্ছে যে যদি সরকার যদি এমন হয় সেসব স্টল এয়ারপোর্টগুলোকে অপারেশনের জন্য, কিংবা যেসব এয়ারপোর্টগুলোতে, লাগে আমি বললাম যে যাত্রী সংকটের যে ব্যাপারটা আছে, এখানে যদি আপনার
কিছু সাবসিডাইজড কিছু ব্যাপার থাকে, অ্যারোনটিক্যাল যে চার্জেসগুলো আছে কিংবা নন অ্যারোনটিক্যাল যেসব চার্জগুলো আছে, এটা সরকার ইচ্ছে করলে ওই এলাকার জনগণের স্বার্থে যদি আমাদেরকে সেই ওয়েবটা করে দেয়, আমাদের পক্ষে সেখানে সাস্টেন করাটা সহজ সম্ভব হবে, সহজ তুলনামূলক হবে। সহজ হবে। তো এখানে শুধুমাত্র আমাদের সিদ্ধান্ত নয়, এখানে সরকারকেও সিদ্ধান্ত নিতে হবে আসলে এয়ারপোর্টকে মানে রেভিনিউ টিকিয়ে রাখার যে ব্যাপারটা। রাখার জন্য। এবং তাতে কিন্তু সিভিল এভিয়েশনের লস, কারণ ওখানে একটা এয়ারপোর্ট আছে, রানওয়ে আছে, ওটা তো মেইনটেইন করতে খরচ করতেই হবে। Definitely. সেখানে যদি আবার যাত্রী চলাচল না থাকে, তাহলে তারা ওই মানে যে ধরনের ট্যাক্স তারা নিয়ে থাকে, সেই ইনকামের জায়গা তো তাদের বন্ধ হয়ে আপনি যাবে। দেখেন যে একটা এয়ারপোর্ট যখন অপারেশনে থাকে, সেটা সপ্তাহে একটা ফ্লাইট অপারেট হোক আর সপ্তাহে 7টা ফ্লাইট অপারেট হোক, আপনি কিন্তু এখানে স্টাফদেরকে বিভিন্ন Manpower-এর এজেন্সি খরচ তো আছেই। আপনার ডিপ্লয়েড করতেই হবে আপনাকে। তো সিভিল এভিয়েশন অথরিটি যেমন এখানে এমপ্লয়মেন্ট অপরচুনিটি রেখে দিতে হবে, বিভিন্ন ফোর্স যেগুলো আছে, বিভিন্ন ধরনের এজেন্সি যাচ্ছে, প্রত্যেকেরই কিন্তু স্টাফ এখানে রাখার বাধ্যবাধকতা আছে। তো সেখানে যদি অপারেশন না থাকে কোনো এয়ারক্রাফটের, এয়ারলাইন্সের, তাহলে আসলে সেই মানে আমি বলবো যে একটা এয়ারপোর্ট আসলে এটা একটা লস, আরো অতিরিক্ত লস। এবং আপনাদের তো স্টেশন যে জনবল, তারা তো এখনো ওখানে সবাই রাখতেই আছে, হচ্ছে। সবাই বরিশালের আছে ক্ষেত্রে একই জি। রকম। অর্থাৎ মানে ফ্লাইট নাই, কিন্তু খরচ কিন্তু ঠিকই খরচটা বহাল হচ্ছে। আছে। আমরা আপনি এই এয়ারপোর্টগুলো নিয়ে কথা বলছিলেন, আমি সেটাতে আসতে চাই। 8টা বিমানবন্দর চালু হবার কথা বিভিন্ন সময়ে বলা হয়েছে, সেটি এক ধরনের ব্যাপার। কিন্তু যদি ফিজিবিলিটিতে আসি, এবং সবথেকে বেশি আলোচনা প্রথমে হচ্ছে বগুড়া বিমানবন্দরকে নিয়ে, এবং বলা হচ্ছে একটা বড় হাব তৈরি করা হবে বগুড়াকে, এবং এখান থেকে পাইলট ট্রেনিং হবে, বিমান ঘাঁটি হবে, এই 3টা বিষয় বলা হচ্ছে, এবং আন্তর্জাতিক এয়ারপোর্ট হবে বগুড়ায়। আপনার কি মনে হয়, মানে এই যে সম্ভাবনার কথা বলা হচ্ছে, বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দরের করার এয়ারলাইন হিসেবে যদি হয়, আপনারা কি অপারেট করবেন কিনা, মানে ফিজিবিলিটি কেমন দেখেন? এখানে ডেফিনেটলি আসলে এক কথা ডিসিশন নেওয়াটা খুব ডিফিকাল্ট। লাস্ট 3 ইয়ার্স আমরা দেখছি যে কক্সবাজার এয়ারপোর্টকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে, কিন্তু বিভিন্ন এয়ারলাইন্স এজেন্সিগুলো পাওয়া যাচ্ছে না। 29টা এজেন্সি লোকজন ডিপ্লয়েড করছে, ইমিগ্রেশন, কাস্টমস, সিকিউরিটি সব পুরো সেট। বাট ফাইনালি আবার দেখলাম যে এটাকে ক্যান্সেলও করা হয়েছে। তো একটা এয়ারপোর্ট যখন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে, সেটা আসলে অনেকগুলো ফ্যাক্টর এখানে ইনভলভ আছে। এখন বাংলাদেশ একটা ছোট্ট দেশ, এখানে ডোমেস্টিক এয়ারপোর্টের কানেক্টিভিটি তৈরি করা আর ইন্টারন্যাশনাল রুটে কানেক্টিভিটি তৈরি করার ভিতরে পার্থক্য তো ডেফিনেটলি আছে। আপনি বগুড়া এয়ারপোর্ট যদি ইন্টারন্যাশনাল মানের করা আর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার ভিতরে পার্থক্য আছে। এখন আমার একটা রিজনাল এয়ারপোর্ট হিসেবে ডেফিনেটলি হতে পারে, মানে ডোমেস্টিক একটা বিমানবন্দর হতে ডোমেস্টিক পারে। বিমানবন্দর হতে পারে। আপনি দেখেন যে সৈয়দপুর এয়ারপোর্টটাকে আমরা কিন্তু অনেক সময় দেখেছি যে 5th যদি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যদি হয়, সেটা সৈয়দপুর এয়ারপোর্ট হবে, বিকজ অফ ঢাকা টু সৈয়দপুর নেপাল, টু পাড়ো, ভুটান, আপনি কাঠমান্ডু এবং 7 সিস্টারদের Right. কিছু কানেক্টিভিটি ওখানে তৈরি করার সুযোগ আছে। কিন্তু বগুড়া এয়ারপোর্ট আলটিমেটলি ওই সৈয়দপুর এবং বগুড়া এয়ারপোর্টে সৈয়দপুর থেকে যে বেনিফিটটা পাওয়ার সুযোগ আছে, বগুড়া এয়ারপোর্ট থেকে অলমোস্ট আমি বলবো যে সেম টাইপের কাছাকাছি ডিস্টেন্স হওয়ার কারণে সেই ফ্যাসিলিটিসটা হয়তো ভোগ করতে পারবো। বাট বর্তমান যে অবস্থা, এই অবস্থা আসলে কতটুকু সম্ভব? আপনি দেখেন যে আমাদের যে লাস্ট যে বাজেটটা ছিল, সে বাজেটটা 9,18,000 কোটি টাকার একটা বাজেট, বিশাল বাজেট আমরা দেখেছি, সর্বোচ্চ বাজেট। সেখানে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজমের জন্য আসলে কত বরাদ্দ ছিল আসলে, যেটা নিয়ারলি 2,500 or 800 বোধহয়, 2,800। মানে আপনি এখানে টোটাল যে বাজেটের যে পার্সেন্টেজ, সেটা এত বেশি নেগলিজিবল। তো সেই পার্সেন্টেজ দিয়ে আপনার একটা দুইটা মন্ত্রণালয়, আমি বলবো যে এভিয়েশন মন্ত্রণালয় এবং ট্যুরিজম মন্ত্রণালয়, দুইটা মন্ত্রণালয়কে আসলে কতটুকু সার্ভ করা সম্ভব, সার্ভ করার সুযোগ আছে, কিংবা আমরা যা স্বপ্ন দেখছি সেটা বাস্তবায়ন করার সুযোগ আছে, এটা আসলে আমি বলবো যে বাস্তবায়ন করার জন্য আসলে আমার বসে আরও বেশি প্রোঅ্যাক্টিভ হয়ে, আরও ফিজিবিলিটি টেস্ট করে এবং এয়ারলাইন্সগুলোকে করা উচিত। সম্পৃক্ত করে এবং সব কিছু মিলে আমি সেই এয়ারপোর্ট ইকোনমিটাকেও চিন্তাভাবনা করে দেন আসলে আমাদেরকে চিন্তাভাবনা করা উচিত যে একটা এয়ারপোর্টকে কতটুকু ভাবে, মানে কতটুকু অ্যাক্টিভেশনে যেতে পারবে, কিংবা ফিজিবিলিটির মধ্যে থেকে এটাকে চালু করার রেভিনিউ বিষয়। আর্নিং এর একটা সুযোগ থাকবে সেখানে। আমরা স্বাভাবিকভাবে এই যদি বরিশাল এবং ঈশ্বর দিকে একটা কেস স্টাডি হিসেবে নেই, 2 বা 3 ঘন্টার সড়ক পথের যাত্রা বা 4 ঘন্টা, এবং যেটা ফ্লাইট টাইম 30 মিনিট থেকে 40 মিনিট, সেটা সাস্টেন করছে না বাংলাদেশের প্রেক্ষাপটে। বরিশাল এবং যশোর তার উদাহরণ, এবং বগুড়ার সাথে বাংলাদেশের সড়কপথের যোগাযোগও ভালো, ঢাকার বিশেষ করে ঢাকা এবং বগুড়ার কথা তো বলা হচ্ছে ফ্লাইট টাইমে হয়তো 30 মিনিটস প্লাস হবে। এটিআর 7-600 দিয়ে ফ্লাইট অপারেট করা, সেইটা কতটুকু সাস্টেনেবল হবে, 1 নাম্বার। আর যদি আরও ছোট এয়ারলাইন্স মানে ছোট এয়ারক্রাফট আনতে হয়, সেইটার জন্য বিনিয়োগ করার মতো বাকি ইউএস বাংলা হয়তো করবে, বাকি এয়ারলাইন্সগুলো কতখানি সামর্থ্য রাখে? না, আপনি নতুন এয়ারপোর্টগুলোকে যদি অপারেশনে আনতে চান এবং ওই এলাকার মানুষকে যদি আপনি ফ্যাসিলিটেট করতে চান,
আমি বলবো যে এয়ারলাইন্সগুলোকে কিছু ফ্যাসিলিটি দিতে হবে, কারণ এয়ারলাইন্স তো কমার্শিয়ালি ভায়াবল হইতে হবে। আপনার একটা এয়ারলাইন্স, ওই যে আমি যেটা বলেছি যে ফার্স্ট হচ্ছে এয়ারলাইন্সকে টিকে থাকতে হবে, দেন আমি প্যাসেঞ্জারকে সার্ভিস দেবো। তো সেই জায়গাটাকে এনশিওর করার জন্য আমার যে অপারেশন কস্টের মধ্যে যে পার্টটা আছে, সেটা ওই যে অ্যারোনটিক্যাল চার্জ যেটা আছে, ল্যান্ডিং, পার্কিং, সিকিউরিটি, রুট নেভিগেশন, কিংবা অ্যারোনটিক্যাল যেসব চার্জ, আমাদের যে স্পেসগুলো আমরা ব্যবহার করবো সেই সব চার্জেসগুলোকে যদি মিনিমাইজ করে কিংবা সাবসিডি দিয়ে যদি এয়ারলাইন্সকে উদ্বুদ্ধ করা যায়, তাহলে আমি বলবো যে সেই সব ডেস্টিনেশন এয়ারলাইন্সগুলো ফ্লাইট অপারেট করতে আসলে উৎসাহিত হবে। সাথে সাথে আপনি একটা খেয়াল করে দেখবেন যে আমাদের যে জেট ফুয়েল প্রাইসটা আছে, জেট ফুয়েল প্রাইসটা কিন্তু আমাদের অপারেশনাল কস্টের অলমোস্ট 40-45% কিন্তু আমাদের জেট ফুয়েল প্রাইসটা আমরা ব্যবহার করছি। তো সেই জায়গাটায় বারবারই আমরা দেখেন যে লাস্ট মিডল ইস্টে যে ওয়ারটার আগে, বিশেষ করে 7ই মার্চে যদি আমি বলি যে সেখানে 95 টাকা পার লিটার ছিল, সেখানে 7ই এপ্রিলে যে 227 টাকা পার লিটার হয়ে গেছে। অলমোস্ট আমি বলবো যে 135% ইনক্রিজ করেছে এক মাসের ব্যবধানে। এই এই যে ধাক্কাটা আমি বলবো যে মানে জেট ফুয়েলটা এমনি আনস্টেবল ব্যাপার আর কি আমাদের দেশের জন্য। সবকিছু মিলে আমি বলবো যে যতক্ষণ মতো অপারেশন কস্টটাকে আপনি মিনিমাইজ করতে না পারবেন, ততক্ষণ মতো একটা এয়ারলাইন্সের টিকে থাকার পথটা রুদ্ধ থাকে। বিগত দিনে আমি বলবো যেসব এয়ারলাইন্সগুলো বন্ধ হয়ে গেছে, বিশেষ করে আমরা 2008-9 সময় আমরা দেখেছি বেস্টিয়ার, এভিয়ান এয়ারওয়েজ, তারা কিন্তু আসলে খুব বেশি স্ট্রাগল করে কিন্তু এক বছরের মাথায় তারা সাসপেন্ড করতে বাধ্য হয়েছে। এবং সাথে সাথে বিভিন্ন সময় আমরা যেসব ফ্যাসিলিটিগুলো ডিমান্ড ছিল, লাইক হ্যাঙ্গার ফ্যাসিলিটিজের কথা বলে, মানে সে প্রাইভেট এয়ারলাইন্সে অলমোস্ট আমি বলবো যে 23 থেকে 24 বছর অপারেশন করার পর প্রত্যেকটা এয়ারলাইন্সের ডিমান্ড থাকার পরেও আমরা কিন্তু প্যাসেঞ্জারের জন্য, ফ্লাইটের জন্য কিন্তু হ্যাঙ্গার ফ্যাসিলিটিস পাই নাই। বাট ফাইনালি আমরা 2022-তে আমরা কিন্তু ঢাকা এয়ারপোর্টে, আমি ওইটাই বলছিলাম যে চট্টগ্রাম এবং সিলেটের জন্য হ্যাঙ্গার ফ্যাসিলিটিটা কতখানি আসলে সবকিছু আমি বলবো যে একটা এয়ারলাইন্সে যদি হাব করতে হয়, অবশ্যই এই ফ্যাসিলিটিসগুলো যেটা ঢাকায় আমরা ভোগ করছি সেটাই দিতে হবে, ওখানে দিতে হবে। আমার বিশ্বাস একটা দেশের এভিয়েশনকে যদি আপনি সেই মানে ইন্টারন্যাশনাল মানের যদি আপনি চাইতে হয়, করতে হয়, অবশ্যই সব ফ্যাসিলিটিগুলো সব করতে হবে। আমরা ওই এয়ারপোর্টগুলো নিয়ে কথা বলছিলাম, তার মানে বগুড়া কি আন্তর্জাতিকের তুলনায় ডোমেস্টিক হওয়াটাই ভালো একজন স্টেক হোল্ডার হিসেবে আপনার মনে হয়? আমার মনে হয় যে ইনিশিয়ালি যে কোনো এয়ারপোর্টে যদি ওপেন হয়, তাকে ফার্স্ট হচ্ছে ডোমেস্টিক্যালি শুরু করে দেন আপনি ইন্টারন্যাশনাল মুভ করা। আগে ডোমেস্টিক অপারেশন শুরু করা, দেন আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট তৈরি করা, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল অপারেশনে যাওয়া। এই প্রত্যেকটা স্টেপকে যদি আপনি না মেনটেন করেন, আপনাকে আমি বলবো যে একটা সময় মুক্ত উঠে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বাকি এয়ারপোর্টগুলোর দিকে যদি তাকাই, বিশেষ করে ঠাকুরগাঁও, ওদিকে শমশেরনগর, লালমনিরহাট, ঈশ্বরদী, এই বিমানবন্দরগুলোর ফিজিবিলিটি কেমন দেখেন? আমি বলবো যে এই স্টেজে এসে আপনার কাছে মনে হবে প্যাসেঞ্জার অ্যাভেলেবিলিটি থাকবে কিনা, প্যাসেঞ্জার যাতায়াত করবে, ফ্লাইট কারা অপারেট করবে। জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল হিসেবে দিই যে সৈয়দপুর এয়ারপোর্টে 2011-12-13 ওই সময়টায় সপ্তাহে 3টা ফ্লাইট অপারেট করতে ইউনাইটেড এয়ারওয়েজ। বাট সপ্তাহে কোনো কারণে দেখা গেল, যেমন লো ফেয়ার ছিল, কোনো কারণে দেখা যায় যে প্যাসেঞ্জার শর্ট আছে, হয়তো একটা ফ্লাইট ক্যান্সেল করে দিল, সেটা সৈয়দপুর এয়ারপোর্টটা বন্ধ করে দিল, ফ্লাইট অপারেশন বন্ধ করে দিল। এখন বর্তমানে ডেইলি প্রায় 15 থেকে 17টা ফ্লাইট অপারেট হয় ঢাকা সৈয়দপুর। সবথেকে ব্যস্ত ডোমেস্টিকে ককসবাজার পরে আসলে আমি বলবো যে প্রায় সমমান কাছাকাছি হয়ে গেছে কক্সবাজার। এখন সেই জায়গাটা আপনাকে ফার্স্ট হচ্ছে প্যাসেঞ্জার থেকে সেই অ্যাট্রাকশনের জায়গাটা আপনার তৈরি করে দিতে হবে। আপনাকে ফ্লাইটের অ্যাভেলেবিলিটি থাকতে হবে, এবং সেখানে ডেফিনেটলি ফেয়ার একটা ফ্যাক্টর। আপনি সব ডেস্টিনেশনে কিন্তু সেম ডেস্টিনেশন সৈয়দপুর, সেম ডেস্টিনেশন কক্সবাজার। হ্যাঁ, আবার সৈয়দপুর এয়ারপোর্ট একটা আছে, তার মধ্যে ঠাকুরগাঁও আর লালমনিরহাট 1-1.5 ঘন্টার কাছাকাছি। সেইগুলো কি আসলে ভাবা উচিত কিনা? এখন কথা হচ্ছে বাংলাদেশে কিন্তু আমরা সমস্ত কিছুরই আসলে ঢাকাকে বেস করে পরিকল্পনা আছে। আমাদের যদি ক্রস কান্ট্রি যদি কনসেপ্টগুলো থাকতো, যে যশোর থেকে চিটাগাং, যশোর থেকে সিলেট, কিংবা সৈয়দপুর থেকে কক্সবাজার, এই ধরনের যদি ক্রস কান্ট্রি যে কনসেপ্টগুলো আছে সেভাবে যদি ডেভেলপ হতো, তাহলে আমাদের এয়ারক্রাফটগুলো ঢাকা থেকে লাইক সৈয়দপুর থেকে ঠাকুরগাঁও আমি ফ্লাইট অপারেট করতে পারতাম। বাট সেই সুযোগগুলো এখন পর্যন্ত আসলে আমাদের তৈরি হয়নি। হয়তো ভবিষ্যতে আমরা আশাবাদী যে সেই সব সুযোগগুলো, এবং ছোটো এয়ারক্রাফট লাইক জেট স্ট্রিম, সেই এয়ারক্রাফট 17-18টা সিটের এয়ারক্রাফট, সেটা দিয়ে তো আমরা আসলে এইসব ডেস্টিনেশনগুলো ফ্লাইট অপারেশন। ঈশ্বরদী শমশেরনগরের ক্ষেত্রে কি একই কথা বলবেন? অনেকটা কমার্শিয়াল আপনাকে দিন শেষে যত কিছু চিন্তা ভাবনা করবেন, অবশ্যই সেটা ফিনান্সিয়াল এবং রেভিনিউ ইনভলভমেন্ট হইতে হবে। রেভিনিউ ছাড়া কোনো এয়ারলাইন্সের পক্ষে টিকে থাকার সুযোগটা নাই। কক্সবাজার এবং সৈয়দপুর এই দুইটা এয়ারপোর্টকে আমি আলাদা করে একটু আলাপ করতে চাই আপনার সঙ্গে। আপনি নিজেও বলেছেন সৈয়দপুর এয়ারপোর্টের যে আন্তর্জাতিক করার প্রক্রিয়া, এবং ইতিমধ্যেই আমরা নেপাল এবং ভুটান থেকে বারংবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 7 সিটার্স এখানে আছে,
চমৎকারভাবে কার্গো অপারেট করা যাবে, একেবারে ফিজিবিলিটিতে খুব ভালো একটা জায়গায় সৈয়দপুর এয়ারপোর্ট রয়েছে। কিন্তু সরকার সৈয়দপুর এয়ারপোর্টের তুলনায় কক্সবাজারকে বেশি গুরুত্ব দিয়েছে, সেটা আওয়ামী লীগ সরকার, এই অন্তর্বর্তী সরকার এবং এই সরকারও, এবং বলা হচ্ছে যে অক্টোবর নভেম্বরের মধ্যে নতুন করে আবার আন্তর্জাতিক ঘোষণা হবে। কক্সবাজারকে একবার ঘোষণা দিয়ে এয়ারলাইন্স পাওয়া না গেল না, আবার আপনাদেরকে চিঠিও পাঠানো হয়েছিল, এবার নতুন করে যখন কক্সবাজারকে আবার আন্তর্জাতিক করা হচ্ছে, এবারের ইমপ্রেশন কেমন আপনাদের? আমার কাছে মনে হয় না নতুন কিছু রেজাল্ট আসবে। কারণটা হচ্ছে যে আপনার কক্সবাজার এয়ারপোর্টটা তখনই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে আসলে আমি বলবো যে অ্যাট্রাকশনের জায়গা তৈরি হবে যখন ইন্টারন্যাশনাল বিশেষ করে ফরেন ক্যারিয়ারগুলো ডিরেক্ট ফ্লাইট অপারেট করবে টু কক্সবাজার, এবং মানে ট্যুরিজম কেন্দ্র হিসেবে কক্সবাজারকে যখন ইন্ডিভিজুয়াল এক্স্যাক্টলি। বাট এখন সরকার যদি ট্যুরিজম সেক্টরটাকে আমি বলবো যে ট্যুরিজম ফ্যাসিলিটিস টুরিস্ট প্লেস হিসেবে যদি সেই ফ্যাসিলিটিসগুলো ডেভেলপ করে, বিশেষ করে আমরা যখন দেশের বাইরে যখন বিভিন্ন গন্তব্যে যাই, টুরিস্ট স্পটে যাই, সেই সব জায়গায় যেসব ফ্যাসিলিটিসগুলো আছে সেটা যদি কক্সবাজার কেন্দ্রিক আমরা কিংবা গ্রেটার চিটাং হিল এরিয়াগুলোতে যদি আমরা সেই ডেভেলপগুলো আসলে করতে পারি, তাহলে আমি বলবো যে বিদেশি ট্যুরিস্টদের আধিক্য বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। বাট বাস্তবতা হচ্ছে আমরা আসলে সেই মাস্টার প্ল্যানের মধ্যে কিংবা বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কিংবা বাংলাদেশ পর্যটন ট্যুরিজম বোর্ড সেই প্ল্যানিংগুলো আসলে কতটুকু আসলে নিয়ে কাজ করছে, কিংবা গত 10 বছর ধরে আমরা শুনছিলাম যে মাস্টার প্ল্যান হচ্ছে, বাট বাস্তবতা আসলে কবে নাগাদ হবে সেটা আসলে বলাটা মুশকিল। দেখেন বর্তমানে একটা নতুন সরকার, বিএনপি সরকার 5 মাস ধরে আছে। এখন সরকারের বিশেষ করে এভিয়েশন ট্যুরিজমের যদি কিছু শর্টফল থাকে সেগুলো নিয়ে যদি ক্রিটিসাইজও করা হয়, সেটা বাস্তবে কিন্তু এই সরকার তৈরি করা আসলে কোনো কিছু না। বিগত দিনে আওয়ামী লীগ সরকার বলেন, বিগত দিনে ইন্টারিম গভর্নমেন্টের গত 1.5 বছরে যে তাদের কার্যক্রম সেইটার উপর সমালোচনা করলে আসলে সরকারের উপর এসে পড়ে যাচ্ছে। বাট বাস্তবতা হচ্ছে এই সরকারকে আসলে বাস্তবতা অনুধাবন করেই আমি বলবো সিদ্ধান্তগুলো নেওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। কারণ যেই ভুলগুলো আসলে বিগত সরকারগুলো করেছে একই ভুলের পুনরাবৃত্তি হওয়ার সুযোগটা নাই। কিন্তু তারপরে ভাই, এই যে মানে কক্সবাজার বিমানবন্দরে রানওয়ে এবং টার্মিনাল সহ প্রায় 6,000 কোটি টাকা খরচ হয়েছে, এখন এই এয়ারপোর্টটা নিয়ে আসলে গলার কাটা কি করা যেতে পারে? শুরুতে আমি বলছি যে আমার সুযোগ হয়েছিল যে কক্সবাজার এয়ারপোর্টের রানওয়ের যে 1000 ফুটের যে এক্সটেনশনটা ছিল সমুদ্রের মধ্যে, সেইটার ভিত্তিপ্রস্তরে যে প্রোগ্রামটা করেছিল রাজ্য গভর্নমেন্ট, তো সেই প্রোগ্রামটা ছিল আওয়ামী লীগ সরকারের সময়। সেই ভুলটার মানে এই ধরনের হয়েছে যে সরকার প্রধানই তখন চিন্তা ভাবনা করেছিল যে ব্যাংকক থেকে কিংবা কুয়ালালামপুর থেকে ফ্লাইট এসে ট্রানজিট করে টেকনিক্যাল ল্যান্ডিংয়ের মাধ্যমে এখানে রিফুয়েলিং করে দেন তারা বিভিন্ন জায়গায় যাবে। বাস্তবতা হচ্ছে আপনি কক্সবাজার থেকে ব্যাংককের ডিস্টেন্সে 1 hour 15 minutes or 20 minutes কখনই থাইল্যান্ডের কোনো এয়ারক্রাফট রিফুয়েলিং এর জন্য আসলে কক্সবাজার নামার যদি নেমেও থাকে ঢাকাতে নামবে, তারপরে নামার কোনো সম্ভাবনা নাই। সেইম কুয়ালালামপুর থেকে যখন আপনার কক্সবাজার এয়ারপোর্টে, সেটা 2.5 ঘন্টা 3 ঘন্টার পরে আসলে এই বোয়িং 737 কিংবা এয়ারবাস 320 এয়ারক্রাফটও আসলে রিফুয়েলিং করার কোনো সুযোগটা আসলে নাই। বাট আমি বলবো যে শুরুর চিন্তাটাই আসলে ভুল ছিল। যেটা আমরা দেখেছি যে থার্ড টার্মিনালকে কেন্দ্র করে, থার্ড টার্মিনাল আপনি দেখেন যে ইন হাউস ডিফারেন্ট অফ ফ্যাসিলিটিস ইজ দেয়ার, বাট আপনি যখন একটা বাড়িতে ইন করবেন কিংবা বের হবেন, সেখানে রাস্তা লাগবে, প্রপার একটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট একটা রানওয়ে আমাদের সেটা ফার্স্ট টার্মিনাল সেকেন্ড টার্মিনালের জন্য ছিল। বাট থার্ড টার্মিনাল এত বড় একটা প্রজেক্টটাকে আমরা ডেভেলপ করলাম, আমরা সেটাকে অ্যাক্টিভেশনে যাব, বাট আমাদের কিন্তু আরেকটা ইন্ডিপেন্ডেন্ট। আমরা থার্ড টার্মিনাল প্রসঙ্গে আসবো, বিস্তারিত আলাপ করবো থার্ড টার্মিনাল নিয়ে। সৈয়দপুর এয়ারপোর্টটা একটু শেষ করে আসতে চাই। মানে আমরা সৈয়দপুরকে তো আন্তর্জাতিকের গুরুত্ব দিচ্ছি না, বরং কক্সবাজারকে দিচ্ছি। আপনার কি মনে হয় যে সৈয়দপুরের আন্তর্জাতিক হবার যোগ্যতা কেমন আছে সৈয়দপুর এয়ারপোর্টে? আমি তো বলছি যে এখানে পারো এয়ারপোর্ট আপনি ইজি কানেক্টিভিটি তৈরি হতে পারে, কাঠমান্ডু এয়ারপোর্টের সাথে ইজি কানেক্টিভিটি তৈরি হতে সাথে যেটা হয়েছে যে 7 সিস্টারের যে অনেকগুলো এয়ারপোর্ট আছে তাদের সাথে একটা বিজনেস কানেকশন, একটা এয়ার কানেকশন তৈরি হওয়ার সুযোগ আছে। তো সেই জায়গাটা আপনি প্রথম দিন থেকেই কিন্তু আপনার সহজে রেভিনিউ জেনারেট করার সুযোগ আছে। বাট কক্সবাজার আপনি একটা শুধুমাত্র খেয়াল করে দেন যে বাংলাদেশের যে ম্যাপটা আছে একদম কর্নার অফ দ্য বাংলাদেশ, কিন্তু সেই জায়গাটায় কক্সবাজার। আপনি সেখানে চিটাং এয়ারপোর্টকে যদি আমরা দেখি যে গ্রেটার চিটাং কিংবা চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই জোনের মানুষজন কিন্তু আসলে চিটাং এয়ারপোর্টটাই ব্যবহার করছে, কিন্তু কক্সবাজারে শুধুমাত্র কক্সবাজারের লোকজনই আসলে সেটা ব্যবহার করার সুযোগটা আছে। কিংবা আমরা ঢাকা থেকে যখন কোনো এয়ারলাইন্স লাইক ইউএস বাংলা হতে পারে, বিমান হতে পারে, ট্রানজিট করে যদি বিভিন্ন গন্তব্যে যায়, আলটিমেটলি ট্রানজিট করার জন্য যে সময়টা যাবে এবং আমাদের যে খরচটা হবে, বিশেষ করে অ্যারোনটিক্যাল যেসব চার্জেসগুলো শেষ হবে, আমি বলি যে সেইটাও আসলে মানুষের লসেই হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমরা এবার থার্ড টার্মিনাল প্রসঙ্গে আসবো। বহুল আকাঙ্ক্ষিত, বহুল সম্ভাবনার থার্ড টার্মিনাল, কিন্তু 2.5 বছর
পেরিয়ে গেলেও এই টার্মিনালটি চালু করা যায়নি, জাপানের সঙ্গে চুক্তি হয়নি। সমস্যা কোথায় দেখেন? এখানে তো প্রথমে যেটা দেখেছিলাম যে এখানে ইনকামের যে শেয়ারিংটা সেটা নিয়ে কথাবার্তা হচ্ছিল, বাট এটা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে যেটা দেখেছে সেটা একটা সেটেল ডাউন অবস্থার মধ্যে আছে। বাংলাদেশ সরকার হয়তো 27% হয়তো পাবে, বাকিটা হচ্ছে জাপানি গভর্নমেন্ট। সবচেয়ে বড় বাস্তব হচ্ছে যে এই থার্ড টার্মিনালকে কেন্দ্র করে আপনি দেখেন 13-14 হাজার কোটি টাকা একটা প্রজেক্ট, এটা অলমোস্ট 23-24 হাজার কোটি টাকা অলরেডি দাঁড়িয়ে আছে। তো এইটাও কিন্তু একটা দেখেন আমাদেরকে প্রায় দ্বিগুণ। একটা পলিটিক্যালি আসলে এই জিনিসটাকে এত বেশি ইউজ করা হয়েছে যে সেটা লাস্ট আওয়ামী লীগ গভর্নমেন্ট আপনি দেখেন যে ওইখানে সফট ওপেনিংয়ের মাধ্যমে কিন্তু এটাকে ওপেন করে দিয়েছে, বাট স্টিল নাও আজকে 3 বছরের মধ্যে আমরা কিন্তু সেটা ফ্যাসিলিটিসগুলো বুক করতে পারি না, না প্যাসেঞ্জার হিসেবে না অপারেটর হিসেবে। আমরা চাই অ্যাজ এল এস পসিবল যেন এই থার্ড টার্মিনালটা যেন ওপেন করা হয়। আপনাকে একটা জিনিস বলে রাখি যে এই থার্ড টার্মিনালকে কেন্দ্র করে অনেকগুলো বিদেশি এয়ারলাইন্স কিন্তু বাংলাদেশে অপারেশনের জন্য প্ল্যান করছিল, বাট থার্ড টার্মিনাল ওপেন হয় না। ইন বিটুইন কিন্তু আপনি দেখেন ইথিওপিয়ান এয়ারলাইন্স, ইজিপ্ট এয়ার, চায়না এয়ার, ফ্রিটস এয়ার, এমন কিন্তু অনেক এয়ারলাইন্স কিন্তু তারা অপারেশন শুরু করে দিয়েছে। 4টা বা 5টা এয়ারলাইন্স নতুন করে শুরু করে দিয়েছে। এবং শুধু এইটা না, তারা এই থার্ড টার্মিনালকে কেন্দ্র করে অনেক বিদেশি এয়ারলাইন্স কিন্তু অলরেডি যেমন নতুন করে আসার পরিকল্পনা, যেমন নেপালের শ্রী এয়ারলাইন্স আসার পরিকল্পনা করছে। এমনকি ব্রিটিশ এয়ারওয়েজ যেটা আমাদের সাসপেন্ডেড অবস্থায় আছে, সেই ব্রিটিশ এয়ারওয়েজও কিন্তু তার বাংলাদেশে থেকে অপারেশনে একটা প্ল্যান করছে। ইন্দোনেশিয়ান এয়ারলাইন্স হয়তো পাওয়া যেতে পারে। সবকিছু মিলে আমি বলবো যে অনেকের আগ্রহের জায়গা আছে, কিন্তু সমস্যাটা যেটা হয়েছে যে আমরা আগেও বলেছি যে থার্ড টার্মিনালের যে ইন হাউস যে ফ্যাসিলিটিসগুলো আছে সেটা অলমোস্ট 4 টাইমস বেশি ইনক্রিজ করার একটা সম্ভাবনা আছে। আমরা তো প্যাসেঞ্জার হিসাবে, আমরা এই অপারেটর হিসাবে ওইখান থেকে ফ্যাসিলিটি বুক করবো। বাস্তবতা হচ্ছে এই এয়ারপোর্টকে ব্যবহার করার জন্য যে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট আরেকটা রানওয়ে দরকার ছিল, সেই রানওয়েটা না থাকার কারণে বর্তমানে যে আমাদের ফ্লাইটগুলো আসলে আমি বলবো সিঙ্গেল রানওয়ে হওয়ার কারণে অ্যারাইভাল ডিপার্চার সবগুলোই একই রানওয়ে হওয়ার কারণে 30 মিনিট পর্যন্ত 25-30 মিনিটের মতো আমাদেরকে ডিলে হয়ে যাচ্ছে বিভিন্ন ডোমেস্টিক ফ্লাইটগুলোর জন্য। 20 মিনিটের ফ্লাইটেও 20 মিনিট ডিলে হয়ে যাচ্ছে। তো এই জায়গা থেকে আমাদের বের হওয়ার জন্য আসলে ইমার্জেন্সি বেসিসে আমাদের আরেকটা রানওয়ে দরকার পড়ে। অলরেডি গত কয়েকদিন আগে আমাদের একটা সংবাদ মাধ্যমে যেটা দেখেছি সেটা হচ্ছে মাননীয় বিমান পর্যটন প্রতিমন্ত্রী জনাব রাশেদ জন মিল্লাত সাহেব উনি বলেছেন যে যদি আমাদেরকে আরেকটা রানওয়ে করতে হয়, প্রায় শতাধিক বাড়ি প্রাইভেট বাড়ি, এটা ব্যক্তিগত মালিকানাতে যেসব, এইটাও আসলে এটা ডেফিনেটলি আপনাকে চিন্তার মধ্যে রাখতে হবে। দেশের জনগণের ক্ষতি করে আসলে কোন এস্টাবলিশটা আসলে, মানে দ্বিতীয় আরেকটা রানওয়ে, স্বাধীন রানওয়ে ছাড়া থার্ড টার্মিনালের সুফল আসলে পাওয়াটা যাবে না। কারণ টেক অফ এবং অ্যারাইভাল দুইটাই যদি এক রানওয়েতে হয় আপনাকে সময় ক্ষেপণ করতেই হবে। তো এই জায়গাটা আরো বাড়বে, চাপ আরো বাড়বে, বের হবে। এটা আসলে রেগুলেটরি অথরিটি যদি আসলে প্রপার ম্যানেজমেন্ট করে, টাইম ম্যানেজমেন্টটা করে, তাহলে হয়তো কিছু উত্তরণের সুযোগ আছে। কারণ ভাই থার্ড টার্মিনালের একটু উল্টো পিঠ একটু যদি দেখতে চাই, যে আমরা তো বলছি থার্ড টার্মিনালের সম্ভাবনার কথা, সেই সম্ভাবনাটা বাংলাদেশি ক্যারিয়ারের জন্য কতখানি সম্ভাবনা মানে হবে? কারণ হলো যে যখন আমরা বলছি যে 12টা 14টা 15টা এয়ারলাইন্স নতুন আসবে, এক্সিস্টিং এয়ারলাইন্সগুলো ফ্লাইট বাড়াবে, তাহলে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি 1.5 গুণ 2 গুণ সক্ষমতা বাড়াবে বিদেশি এয়ারলাইন্সগুলো। সাথে সাথে পাল্লা দিয়ে দেশি এয়ারলাইন্সগুলোর কি অবস্থা? তারা কি আরও মার্কেট শেয়ার কমে যাবে, নাকি তারাও ফাইট দিতে পারবে? আমি দেখেন যে কিছুদিন আগেও যখন আমরা শুনেছি যে বিভিন্ন বিদেশি এয়ারলাইন্সগুলো তাদের ফ্রিকোয়েন্সি বাড়ানোর পরিকল্পনা নিয়ে ব্যবসাকে ঢেলে সাজানোর চিন্তা ভাবনা করছে, ঠিক ওই অবস্থায় কিন্তু আমরা যেমন ইউএস বাংলা এয়ারলাইন্সকে দেখেছি যে আমাদের ফ্লিট বাড়ানোর পরিকল্পনা আছে, রুট বাড়ানোর পরিকল্পনা করছে। সাথে সাথে বাংলাদেশ বিমান আপনাদের 10টা এয়ারক্রাফট কিন্তু অলরেডি 14টা এয়ারক্রাফট যেহেতু তারা বোয়িংয়ে যোগ করার চিন্তা করছে, এবং সাথে সাথে কিন্তু এয়ারবাস নিয়ে তারা চিন্তা ভাবনা করছে। তো ওভারঅল যে ফ্লিট ফ্রিকোয়েন্সি মানে ফ্লিটের সক্ষমতা যদি বাড়ানো যায়, তাহলে আমাদের কিন্তু সুযোগ আছে বিদেশি এয়ারলাইন্সগুলোর সাথে কম্পিটিশন করে টিকে থাকার। যদি আমরা আসলে এই ফ্লিট সক্ষমতা না বাড়াতে পারতাম, তাহলে আসলে আমাদেরকে আমি বলবো যে ডে বাই ডে পার্সেন্টেজ কমে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। বাট ইনশাল্লাহ আমাদের বর্তমান যে স্ট্রেংথ, আমি বলবো যে নট অনলি ইউএস বাংলা, বাংলাদেশ বিমান সহ ভবিষ্যতে আমাদের সেই ইন্টারন্যাশনাল রুটে আমরা কম্পিটিশনটা করতে পারবো। কারণ শুধুমাত্র 100% বাংলাদেশি প্যাসেঞ্জার। আপনি দেখবেন যে সবসময় বাংলাদেশি প্যাসেঞ্জার ফার্স্ট ট্রাভেল যেটা থাকে সেটা অবশ্যই দেশীয় ক্যারিয়ারকে তারা পছন্দ করে, চায় তারা। তো সেই জায়গাটা আমরা সেই সুযোগটা যদি আমাদের শুধুমাত্র সক্ষমতার অভাবের কারণে যদি সেটা মিস করি, তাহলে সেটা থেকে বের হওয়ার জন্য রাস্তা খুঁজে বের করতে হবে, এবং সেই জায়গাটা আমরা চেষ্টা করছি। ভাই অনেক আলাপ আলোচনা তো হচ্ছে, 3টা সংকট, আপনি দীর্ঘদিন তো কাজ করেন আমাদের এয়ারলাইন্সের ব্যবসায়, 3টা সংকট যদি বলতে বলা হয়, কি কি সংকট আপনি বলবেন? ফার্স্ট হচ্ছে আমাদের এক্সপার্টিজের অভাব, মানে অর্থাৎ এয়ারলাইন্সগুলোর এক্সপার্টিজের অভাব। আপনি দেখেন 55 বছর হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে, তা আমরা আসলে
এক্সপিরিয়েন্স লোকের অভাব নাই, কিন্তু এক্সপার্টিস কি আসলে অ্যাভেলেবেল আছে কিনা। শুধু এক্সপার্টিস শর্টেজের কারণে কিন্তু অনেক সময় প্রপার ডিসিশনগুলো নেওয়ার সুযোগটা থাকে না এবং এয়ারলাইন্সগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। আপনি যদি আমি বলি যে আমি রুট চয়েস করতে যদি আমি ভুল করি, আমি যদি ফ্লিট চয়েস করতে ভুল করি, আমার এয়ারলাইন্স যে কোনো সময় কলাপস হয়ে যাওয়ার একটা সুযোগ থাকবে। সেই ডিসিশনগুলো আসলে চয়েসের ডিসিশনগুলো কে নেবে, এক্সপার্টিস যারা আছে সেই জায়গাটা আমি বলবো যে মানুষ এভিয়েশনে সেই ধরনের এক্সপার্টিস যেটা তৈরি হওয়ার সুযোগ ছিল কিংবা হতে পারতো সেই জায়গাটা আসলে হয় নাই। এক্সপার্টিসটা ডেফিনেটলি। 2 নম্বর হচ্ছে আপনার আমরা দেখেন বিগত 9টা-10টা এয়ারলাইন্স কিন্তু বন্ধ হয়ে গেছে। কেন এয়ারলাইন্সগুলো বন্ধ হয়ে গেছে? এই ফাইন্ডিংসের দায়িত্ব রেগুলেটরি অথরিটির সরকারের। আমরা যদি সেই মানে ভুলগুলো যেগুলো হয়েছে কিংবা আমি বলবো যে একটা দেশের কনস্টিটিউশনকে আমরা বারবার চেঞ্জ করেছে আমাদের দেশের জনগণের প্রয়োজনে, তো সিভিলেশন অথরিটিও যদি চিন্তা করে যে এয়ারলাইন্সগুলো বন্ধ হয়ে গেছে যেসব প্রবলেমগুলোর জন্য, সমস্যাগুলোর কারণে, সেই সমস্যাগুলোতে আমাদের বের করানোর দায়িত্ব রেগুলেটরি অথরিটি। যেমন একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, আপনি দেখেন যে যেসব সারচার্জের জন্য যে আমরা সবসময় বলেছি যে মান্থলি 6% হারে ইয়ারলি 72% পে করতে হয়, যেটা সারা ওয়ার্ল্ডের, বিশেষ করে আমরা যেসব দেশগুলোতে অপারেট করি সেখানে 12 থেকে 15%। বাট আমাদের এটা সবগুলো এয়ারলাইন্সের দাবি ছিল এটাকে রিডিউস করার জন্য। আমাদের অলওয়েজ আমরা বলেছি 12 থেকে 15% নিয়ে আসার জন্য। লাস্টে ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু সেই কাজটা করেছে, সেটা হচ্ছে 14.25% নামিয়ে নিয়ে আসছে। এটার পিছনে কিন্তু একটা এয়ারলাইন্সের ভাড়া আসলে ফ্যাক্টর হবে না এখানে, বন্ধ হওয়ার যে প্রবণতাটা ছিল, যে মিছিলটা ছিল, সেটা কিন্তু রোধ করার একটা সুযোগ একটা তৈরি হবে। তারপর হচ্ছে জেট ফুয়েল প্রাইসটা ডেফিনেটলি এটা আমি হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে আসলে আপনাকে অ্যাডজাস্টমেন্ট যেতে হবে। বাট বিগত দিনে আমি বলবো যে একটা লম্বা সময় ধরে আমি হচ্ছে পদ্মা ওয়েল বলেন কিংবা হচ্ছে জেট ফুয়েল প্রোভাইডার যারাই আছেন না কেন, তারা কিন্তু আসলে সবসময় আসলে আমি বলবো যে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে যে লিয়াজো করে কিংবা লজিক্যাল অ্যামাউন্ট নির্ধারণ করে কিন্তু আমাদেরকে প্রাইসটা নির্ধারণ করতে, ব্যাপারটা আসলে এমন না। অনেক সময় তাদের ব্যবসার স্বার্থে লাভ লসের হিসাবগুলোকে বিবেচনাধীন রেখেও আসলে প্রাইসটা রেট করা যেত। বাট বর্তমান অবস্থায় আসলে পদ্মা ওয়েল চেষ্টা করছে যে এটাকে একটা লজিক্যাল অ্যামাউন্টে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে যে প্রাইসিংগুলো থাকে সেটার উপর বেস করে আসলে নির্ধারণ করতে। হচ্ছে জেট ফুয়েল প্রাইসটা ডেফিনেটলি যদি সুযোগ থাকে কোনো ধরনের, বিশেষ করে ডোমেস্টিকে যে ভ্যাটের যে প্রবণতাটা আছে 15% ভ্যাট, মানে এখানে অসম প্রতিযোগিতা তৈরি হয়ে যায় বিদেশি ক্যারিয়ারের সঙ্গে। প্রতিযোগিতা থেকে যদি আমাদেরকে একটু দূরে রাখা সম্ভব হয় তাহলে আমাদের বিদেশি এয়ারলাইন্সগুলোর সাথে টিকে থাকাটা সহজ হবে। আপনাদের সাথে কি বিমানেরও অসম প্রতিযোগিতা করতে হয় কিনা? আপনার হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা সবসময় বলি ন্যাশনাল ক্যারিয়ারের সাথে ডেফিনেটলি প্রাইভেট এয়ারলাইন্সগুলো একটা প্রবলেম আমাদেরকে সবসময় ফেস করতে হচ্ছে, কারণ ন্যাশনাল ক্যারিয়ার যেসব ফ্যাসিলিটিসগুলো ভোগ করছে, বাট আমরা কিন্তু প্রাইভেট ক্যারিয়ার হিসেবে সেই ফ্যাসিলিটিসগুলো আসলে ভোগ করতে হবে। আপনি দেখেন যে আমরা হ্যাঙ্গার ফ্যাসিলিটিসের কথা বলেছি, যে বাংলাদেশ বিমান কিন্তু ভেরি ফার্স্ট ডে তারা কিন্তু সেই হ্যাঙ্গার ফ্যাসিলিটিস নিয়েই কিন্তু তাদের সার্ভিসটাকে এনশিওর করতে পেরেছে, কিন্তু প্রাইভেট এয়ারলাইন্স কিন্তু মানে প্রায় 25-26 বছর পরে এসে কিন্তু আমরা সেই হ্যাঙ্গার ফ্যাসিলিটিসটা ভোগ করছি। তো এটা আসলে ডেফিনেটলি এটা একটা লেভেল প্লেইং ফিল্ডের শর্টেজটা আছে। সব কিছু মিলে আরও কিছু জিনিস আছে যে আপনার যে চার্জেসের ব্যাপারগুলো, যেটা বিভিন্ন সংবাদ মাধ্যমেই দেখি যে রেগুলেটরি অথরিটির কাছে তারা অনেক ডিউজ আছে, বাট সেখানে প্রাইভেট এয়ারলাইন্সকে কিন্তু আমরা দেখছি যে সেই ইকুয়ালি আসলে আমাদের সেই অপশনগুলো কিংবা সুযোগগুলো আসলে দেওয়া হয় না। বাট আমরা চাই যে দেশের এভিয়েশনের স্বার্থে ন্যাশনাল ক্যারিয়ার না সমানভাবে দেখা উচিত। এয়ারপোর্ট ব্যবস্থাপনা, যদিও আপনাদের গ্রাউন্ড হ্যান্ডলিংটা আপনারা নিজেরা করে থাকেন, বিমানের সঙ্গে আপনাদের এখানে সম্পর্ক নাই বিশেষ করে, কিন্তু এয়ারপোর্ট ব্যবস্থাপনার জায়গায় ঢাকা বিমানবন্দরের যে অবস্থা সেইটাকে দিয়ে মানে আমাদের বাকি যে এয়ারলাইন্সগুলো চলেন আপনারা, এবং এই যে এত বেশি বেশি এয়ারক্রাফট আসছে, কি মনে করেন আমাদের সক্ষমতার ঘাটতি কতখানি আছে বা কি কি করার সুযোগ আছে? এখানে ওই যে আমি বলেছি যে এক্সপার্টিস ডেফিনেটলি শর্টেজ আছে। আপনি যখন কোনো একটা বিদেশি এয়ারলাইন্সে আপনি বাংলাদেশে ট্রাভেল করে আসলেন, একটা সময় যে প্রবলেমটা ছিল যে লাগেজ ডেলিভারির যে ব্যাপারটা আছে, আপনি দেখেন যে ফ্লাইট আসারও প্রায় ঘন্টা 1.5-2 পরে সে লাগেজ পাওয়া যাচ্ছে। বাট ইউএস বাংলা এয়ারলাইন্স কিন্তু সেই 2016 সালের 15ই মে থেকে ইন্টারন্যাশনাল রুট যখন আমরা শুরু করেছি, তখন থেকে আমাদের একটা কমিটমেন্ট ছিল যে ফার্স্ট লাগেজটা বেল্টে আমরা দিতে চাই যে উইদিন 15 মিনিটস। আমরা কিন্তু সেই ধারাবাহিকতা লাস্ট 10 বছর ধরে কিন্তু আমরা সেটাকে বজায় রাখার চেষ্টা করেছি। এবং আমাদের ভালো লাগার ব্যাপারটা হচ্ছে যখন ইউএস বাংলা এয়ারলাইন্স তার নিজস্ব ব্যবস্থাপনায় সক্ষমতাটা অর্জন করেছে,
অন্যান্য বিদেশি এয়ারলাইন্সগুলো আমি বলবো যে বাংলাদেশ বিমানের সহায়তা সেটা চেষ্টা করেছে তাদের সেই লাগেজ রিসিভ করার যে টাইমিংটা আছে সেটাকে কমিয়ে আনার, এবং আমি বলবো যে আগের থেকে এখন অনেকটা আমি বলবো যে ভালো অবস্থা দেখছি। এবং সাথে সাথে এটাও না, আপনার বলছে যে যদি এক্সপার্টিস তৈরি হয় এবং ট্রেন আপ করা যায়, ম্যান পাওয়ারকে ট্রেন আপ করা যায় এবং আন্তর্জাতিক মানের ইকুইপমেন্টস ব্যবহার করার সুযোগ থাকে, তাহলে আমি বলবো যে যেসব শর্টফলগুলো আছে আমাদের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে সেটা থেকে বের হওয়ার সুযোগ আছে। কারণ আপনাকে অনেক ধন্যবাদ। আমরা বিস্তারিত আলোচনা করেছি। এই একটা ছোট্ট আমাদের পর্ব রয়েছে কুইক ফায়ার রাউন্ড। এখানে বেশ কয়েকটা প্রশ্ন আপনাকে করা হবে, একেবারে কোনো চিন্তা করা যাবে না, সরাসরি যেটা মাথায় আসে সেটি বলতে হবে। প্রথম প্রশ্ন, ইউএস বাংলা এয়ারলাইন্সের সব থেকে বড় শক্তি কি? আস্থা, প্যাসেঞ্জারদের আস্থা। ইউএস বাংলা এয়ারলাইন্সের সব থেকে বড় দুর্বলতা কি? আমরা এখন পর্যন্ত পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের হতে পারিনি। ওকে, আন্তর্জাতিক মানের হতে পারেননি, হয়তো সেটির জন্য আপনারা চেষ্টা করছেন। বাংলাদেশের এয়ারলাইন্স ব্যবসায় সবচেয়ে বড় ভুল ধারণা কোনটা? সবসময় একটা কম ফেয়ার পাওয়ার একটা প্রবণতা আছে, এটা থেকে বের হইতে হবে, সার্ভিসটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। এটা হচ্ছে এয়ারলাইন্স ব্যবসার মূল বড় ভুল ধারণা। সিভিল এভিয়েশনের চেয়ারম্যানের দায়িত্ব যদি আপনাকে দেওয়া হয়, প্রথম কোন সিদ্ধান্তটা নেবেন? আমি সবসময় যেটা বলে থাকি এভিয়েশন পার্সোনাল হিসেবে, যেসব এয়ারলাইন্সগুলো বিগত দিনে বন্ধ হয়ে গেছে, যেসব কারণে বন্ধ হয়ে গেছে, ফার্স্ট মিটিংয়ে সেই কারণগুলো ফাইনালাইজ করে ভবিষ্যতে যেন কোনো এয়ারলাইন্স আর বন্ধ না হয় সেই চেষ্টাটা করতে হবে। অনেক ধন্যবাদ। ঢাকা থেকে আপনার সব থেকে প্রিয় রুট, ঢাকা থেকে কোনটা, কোন রুটে আপনি সব থেকে আপনার পছন্দের? ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল? দুটোই বলতে পারেন, ডোমেস্টিকও বলতে পারেন। ইন্টারন্যাশনালে ঢাকা কুয়ালালামপুর, ওকে। আর ডোমেস্টিক কক্সবাজার। ঢাকা কক্সবাজার। আমি ভাবছিলাম আপনি নেপালের কথা বলবেন কি না, রিসেন্টলি আপনি নেপাল থেকে ঘুরে এসেছেন, ঢাকা কাঠমান্ডু। ঢাকা থেকে কোন রুটটা আপনার মনে হয় কালকেই চালু করা উচিত ইউএস বাংলার, মানে যদি সম্ভব হয় কালকেই চালু করতে? ঢাকা কাঠমান্ডু এবং ঢাকা কলম্বো দুইটাই। ঢাকা, যেটা আপনার 26 সালের মধ্যে আপনারা চালু করার প্ল্যান রয়েছে। বাংলাদেশের এভিয়েশন খাতে সবচেয়ে বড় দুর্বলতা, মানে ইন্ডাস্ট্রির দুর্বলতাটা কোথায়? এক্সপার্টিস শর্টেজ। শর্টেজ। ইউএস বাংলা বাদে আপনার প্রিয় এয়ারলাইন্স কোনটা? সেটা দেশেও বলতে পারেন, বিদেশেও বলতে পারেন। এয়ারস্ট্রা। এয়ারস্ট্রা। আর বিদেশে? মালয়েশিয়ান এয়ারলাইন্স। মালয়েশিয়ান এয়ারলাইন্স। আপনার প্রিয় বিমানবন্দর? দুটোই বলতে পারেন, ঢাকা মানে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে। ঢাকা এয়ারপোর্ট অ্যাজ ওয়েল এজ চিটাং এয়ারপোর্ট। এটা হচ্ছে বাংলাদেশে। আর প্রিয় এয়ারলাইন যদি বাইরের কথা বলি? চাঙ্গি এয়ারপোর্ট। চাঙ্গি এয়ারপোর্ট। কোন ব্র্যান্ড বেশি পছন্দ, বোয়িং না এয়ারবাস? ইটস বোয়িং। বোয়িং। এই কারণে বোধহয় বোয়িংয়ের আধিক্য বেশি, আরও নতুন বোয়িং আসতেছে। বাংলাদেশের একটি বিমানবন্দরের নাম বলবেন যে বিমানবন্দরের সম্ভাবনা অনেক বেশি। ডেফিনেটলি ঢাকা বাদেই বলতে হবে, ঢাকা সম্ভাবনা জায়গা থেকে আমি বলছি যে বাংলাদেশের যে ছোট্ট একটা দেশ, অনেকগুলো এয়ারপোর্ট আছে, বাট তারপরে একটা এয়ারপোর্টকে সামটাইমস এটা হয়তো মিডিয়াতে চলে আসে, বাট আবার দেখা যায় ম্যাক্সিমাম টাইমে আসলে নীতি নির্ধারণে যারা থাকেন তারা আসলে খুব বেশি প্রায়োরিটি জায়গা রাখছেন না। বাট সৈয়দপুর এয়ারপোর্টটা বাংলাদেশে এখন ঢাকার পরে সবথেকে সিলেট তো আছে, কক্সবাজার আছে ডিফারেন্ট, বাট সৈয়দপুরটাকে প্রায়োরিটি জায়গাটা থাকলে আমি বলবো দেশের ইকোনমিটা একটা ভালো প্রভাব পড়ার একটা সুযোগ আছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলার থাকে আপনার। চেক ইন বিডি যে নতুন ইভেন্টটা শুরু করেছে, যে পর্বটা শুরু করেছে, আমার বিশ্বাস বাংলাদেশের এভিয়েশন এবং ট্যুরিজমের জন্য এটা একটা ভালো একটা প্রোগ্রাম হওয়ার সুযোগ আছে। আপনারা সবাই দেখবেন এবং চেক ইন বিডির সাথেই থাকবেন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা আসলে দেখছিলাম, শুনছিলাম আমাদের একজন প্রিয় মানুষের কথা। চেক ইন বাংলাদেশের প্রথম এপিসোডের তিনি গেস্ট কামরুল ইসলাম, ইউএস বাংলা এয়ারলাইন্সের মুখপাত্র। এবং আমরা বিভিন্ন রকমের ইউএস বাংলা এয়ারলাইন্স পাশাপাশি বাংলাদেশের এভিয়েশন খাত পুরো ব্যাপারটি আসলে আলোচনা করার সুযোগ হলো। পরের যে পর্বগুলো রয়েছে নিশ্চয়ই নতুন নতুন অতিথির সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন।